আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের সবাইকে আজকে স্বাগতম হালকেনস্টাইনের এইচএসসি টেস্ট পেপার সলভিং ক্লাসে। আজকে আমরা ম্যানেজমেন্টের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। এই ভিডিওটাতে আমি দুইটা পার্ট করব। ফার্স্ট পার্টে হচ্ছে আমরা কিছু বোর্ড কোশ্চেন আলোচনা করব এবং সেকেন্ড পার্টেও আমাদের এই বোর্ড কোশ্চেনগুলোই থাকবে। দুই পার্ট করার একটাই কারণ হচ্ছে যেন আমরা দুইটা ভালো করে অ্যানালাইসিস করে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারি। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, এক নম্বরে যে কোশ্চেনটা আছে তোমরা ক্লিয়ারলি হয়তো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এ আসছে আমাদের কোশ্চেনটা। আচ্ছা, আমি যেটা করব, যেহেতু এটা আমাদের সলভিং ক্লাস, আমার ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের ক খ যেটা বলা আছে জ্ঞানমূলক, দেন হচ্ছে তোমার অনুধাবনমূলক, এগুলো আমরা মেইন টপিকটা বলে যাব। এন্ড হচ্ছে তোমার গ আর ঘ যেটা প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতা, সেটা হচ্ছে আমরা সৃজনশীলে মানে উদ্দীপকে তোমার যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা মেইন যেই জিনিসটা আমাকে মানে বলা হচ্ছে, কোশ্চেন করা হচ্ছে, সেটা আমরা জাস্ট তোমাকে বলে দিব, দেন তোমরা এটা বুঝে নিজের মতো করে কি লিখে নিবা। ওকে, আচ্ছা, তো ফার্স্ট এর আমাদের যে কোশ্চেনটা আসছে আমরা একটু আগে পড়ে নেই যে পণ্য বিনিময় কাকে বলে। আচ্ছা, দেখো, পণ্য বিনিময় বলতে আসলে বোঝানো হয় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন তুমি পণ্যের কেনা বেচা করো সেটাকে তোমার পণ্য বিনিময় বলা হয়। আচ্ছা, খ নম্বরে যেটা আছে যে পুনঃরপ্তানি বাণিজ্য বলতে আসলে কি বুঝো? রি এক্সপোর্ট। পুনঃরপ্তানি আসলে বলতে তোমার বোঝানো হয় যখন তুমি কোনো কান্ট্রি থেকে একটা পণ্য কিনে এনে তুমি আরেকটা কান্ট্রিতে তুমি যখন সেল করো, সেটা হচ্ছে তোমার কি পুনঃরপ্তানি বাণিজ্য। অলরাইট, এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে বলা আছে যে জনাব আলমগীরের ইটভাটায় কাঠ পোড়ানো পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত? তোমরা এটা ইতোমধ্যে দেখতেছো যে এখানে বলা আছে যে কাঠ পোড়ানোর জন্য পরিবেশ অধিদপ্তরের লোকজন জরিমানা করেন, যাতে করে এখন পর্যন্ত সাফল্যের লেশ মাত্র নেই। আচ্ছা, তো কাঁচামালের স্বল্পতা, শ্রমিকের অদক্ষতার কারণে এই উন্নয়নের পথে বাধা হয়েছে। আচ্ছা, এখন এটা আমরা যদি মেইন কথাটা বলি, অবশ্যই এটা প্রাকৃতিক পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। ঠিক আছে, এটা এটা বুঝাই যাচ্ছে যে এটা কোন পরিবেশের মধ্যে প্রভাব পড়বে, প্রাকৃতিক পরিবেশ। আমরা জানি আমাদের ব্যবসা পরিচিতির ফার্স্টের যে একটা চ্যাপ্টার ছিল বা আছে, যেটাই বলো, সেখানে তোমার 6টা পরিবেশের কথা বলা আছে। ঠিক আছে, একটা তুমি কান্ট্রিতে বিজনেস করতে যাবা, তোমার 6টা পরিবেশ সম্পর্কে জানা থাকা উচিত। সেখানের মধ্যে হচ্ছে একটা তোমার প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশটা কি নিয়ে তোমার গঠিত? আবহাওয়া, জলবায়ু, তারপর হচ্ছে তোমার কি বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলো নিয়ে গঠিত। এখন যদি এখানে কাঠ পোড়ানোর কথা বলছে, অবশ্যই এটা পরিবেশে দূষণ হবে, কার্বন ডাই অক্সাইড বাড়াবে, যেটার কারণে আমার পরিবেশের যে ভারসাম্য, আবহাওয়া, জলবায়ু, এগুলো কি তোমার সব ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে জনাব আলমগীরের ইটভাটার পোড়ানো কাঠ প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত, যেটা কি তোমার সঠিক না। আচ্ছা, ঘ নম্বরে তোমার যেটা বলা হয়েছিল যে উদ্দীপকে জনাব আলমগীরের ব্যবসায় যে সমস্যার সম্মুখীন হয়েছেন তার সমাধান মানে তোমার মতে কি হতে পারে, এটা তোমার যুক্তি সহ বিশ্লেষণ দিতে হবে। যেহেতু উনি প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা কাজ করে যাচ্ছেন, ঠিক আছে, সো এটার জন্য আর কি হইতে পারে যে উনি কিভাবে প্রাকৃতিক পরিবেশকে তোমার ক্ষতি না করে, হ্যাঁ, মোর কনভিনিয়েন্ট ওয়েতে উনি কি করতে পারেন, উনি ওনার ইট পোড়ানোর কাজটা করতে পারেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে কাঁচামালের সহজ প্রাপ্যতা ও দক্ষ শ্রমিক জনাব আলমগীরের সৃষ্ট সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ঠিক আছে, এখানে একটা কথাই বলা আছে যে ওনার কিন্তু ওনার যেই বিজনেসটা, সেখানে কিন্তু ওনার কোনো দক্ষ শ্রমিক নেই। যেই কাজের জন্য উনি শ্রমিক খুঁজবে, সেই টাইপের শ্রমিক খুঁজে উনি যদি কাজটা করায় নিতে পারেন, তাহলে কি ওনার হিউম্যান রিসোর্সের যে ল্যাকিংসটা আছে সেটা কি তার কমে যাবে। এবং কাঁচামালের সহজ প্রাপ্যতা যেটা, সেটা যদি তোমার দুষ্কর হয় তখন কিন্তু আমার কস্ট বেড়ে যায়। সো এই বিষয়গুলো যদি আমি মাথায় যদি রাখতে পারি, তাহলে কিন্তু জনাব আলমগীরের জন্য কি তার অর্থনৈতিক পরিবেশের মধ্যে অনেক তার একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আচ্ছা, এখানে দেখা যাইতেছে এখানেও বলা আছে যে তোমার দেশে কাঁচামালের স্বল্পতা, শ্রমিকের অদক্ষতার জন্য তিনি যে ব্যবসায়ের সম্মুখীন বাধা হচ্ছে, তা হচ্ছে তোমার এক তো তোমার প্রাকৃতিক পরিবেশের একটা তোমার বাধা আছে, পাশাপাশি তোমার অর্থনৈতিক পরিবেশেরও তোমার কি একটা বাধা আছে। সো এই দুইটা বিষয় তিনি যদি সঠিকভাবে তুমি যদি বাস্তবায়ন যদি করতে পারেন, তাহলে কি উনি যে দেশে বিদ্যমান শিল্প বাণিজ্যের দক্ষ শ্রম শক্তির অভাবটা দূর হবে, উনি যদি সঠিকভাবে তা যদি কাজে লাগাতে পারেন। ঠিক আছে, তাই কাঁচামালের সহজপ্রাপ্যতা ও দক্ষ শ্রমিক জনাব আলমগীরের ব্যবসায় সমস্যা সৃষ্টিগুলো কি দূর করতে পারবে।
আচ্ছা, আমরা 2 নং প্রশ্নে আসবো। এখানে দেখো ঢাকা বোর্ড 2022-এরই কোশ্চেন একটা। আচ্ছা দেখো ক নম্বরে কি বলা আছে যে সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে, ব্যবসায়িক বা প্রাকৃতিক পরিবেশের প্রভাব কি। ক আর খটাকে আমরা দেখে নিই। আচ্ছা, সাংস্কৃতিক পরিবেশটা আসলে কি বলে? সাংস্কৃতিক পরিবেশ আসলে বলতে বোঝানো হয় যে কোনো দেশের মানুষের ধ্যান ধারণা, সংস্কৃতি, চিন্তা ধারণা, মূল্যবোধ, এগুলো থেকে মানুষ যেভাবে তার জীবনটা পরিচালনা করে, যে কাজকর্মগুলো করে থাকে, সেটা হচ্ছে কি তোমার সাংস্কৃতিক পরিবেশ। এই যে ধরো আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, ঠিক আছে, বাংলার মানুষরা পহেলা বৈশাখ উদযাপন করে, এটা হচ্ছে কি এটা একটা আমাদের কালচার, ঠিক আছে, এটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কি সবাই একত্রে বাংলা দিনটা উদযাপন করে থাকি। এখন কোনো বিদেশি মানুষ যদি এটা দেখে, তাদের কাছে এটা অনেক, তারা বলে সাধারণত টিভি টক শো এগুলোতে দেখে থাকবা যে এটা খুব একটা কালারফুল ডে, হ্যাঁ, পিপল ওয়্যার ডিফারেন্ট কালার টাইপস শাড়িজ ক্লথস, এগুলো তারা এভাবে বলে থাকে। তারা কিন্তু আসলে ওই জিনিসটা বুঝে না, হ্যাঁ, যে সাংস্কৃতিক পরিবেশ যেহেতু এটা আমাদের একটা সংস্কৃতির একটা অঙ্গ, হ্যাঁ, তারা আসলে এটা মানে তারা মনে করে কি যে জাস্ট হচ্ছে ওই কালারফুল শাড়ি এগুলা পরলে আসলে হয়ে যায়। আসলে এটা যেহেতু বছর বছর ধরে চলে আসতেছে, যে যেমন তোমার নতুন হালখাতা, হ্যাঁ, তারপর হচ্ছে মিষ্টি মুখ করা, হ্যাঁ, তারপরে হচ্ছে কৃষকদের ঘরে নতুন তোমার ধান আনা, হ্যাঁ, এই বিষয়গুলো যে এই যে এখানে যে মানে করে থাকে, এটা কিন্তু তার একটা সংস্কৃতি। অর্থাৎ একটা দেশ তখনই তার সংস্কৃতিতে পরিপূর্ণ হবে যখন তার আচার আচরণ, রীতি, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, মূল্যবোধ একটা জনগোষ্ঠী কি করবে, তা অনুসরণ করবে। আচ্ছা, তো সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছিল যে ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা কি। ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তুমি যদি কোনো জায়গায় বিজনেস করতে যাও, সেই এলাকার তোমার আবহাওয়া, জলবায়ু, ঠিক আছে, তারপর হচ্ছে নদ নদী, এগুলো সম্পর্কে তোমার ভালো ধারণা রাখতে হবে। যদি এই সমস্ত যদি ধারণা না থাকে, ইন্টারন্যাশনাল বিজনেস যদি করতে যায় অন্য কোনো দেশে, তাহলে কি সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি কি বলে এখন যদি মিশর, হ্যাঁ, বা এইসব জায়গায় যদি আমরা বিজনেস করতে যাই, আমাদেরকে আগে ধরতে হবে যে তাদের কিন্তু একটাই যে নদ, সেটা হচ্ছে নীল নদ। ওইটার মধ্যে দিয়েই কিন্তু আমাকে কি সকল ধরনের বিজনেস যে আমার নেটওয়ার্ক আছে সেটা কি গড়ে তুলতে হবে, দেখতে হবে ওইরকম ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারবো কিনা। যে দেশে বিজনেস করতে যাও না কেন, সেই দেশের আগে আমাদের এই পরিবেশগুলো সম্পর্কে কি ভালো করে ধারণা নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা পিছায় পড়বো, তখন কিন্তু আমাদের বিজনেসে কিন্তু কি লস 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 হতে থাকবে শুধু। আচ্ছা, আমরা উদ্দীপকটা দেখবো। আচ্ছা, উদ্দীপক দেখার আগে কোশ্চেনটা দেখি যে পরিবেশের কোন উপাদান জনাব আকাশের নতুন ব্যবসা স্থাপনে আগ্রহী করে তোলে, বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা ইয়াটা দেখি উদ্দীপকটা। এখানে তোমার বলা ছিল যে জনাব আকাশ পড়ালেখা শেষ করে ঢাকার অদূরে গাজীপুরে ফ্যাক্টরিতে চাকরি নেন। প্রতিষ্ঠানের মালিক আকাশের তৎপরতা, সাংগঠনিক দক্ষতা দেখে বিভিন্ন বিভাগে পদ পরিবর্তন করে তাকে দক্ষ করে তোলেন। আচ্ছা, পরে তার নামে আকাশ গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। বাহ, তার সুদূর প্রসারী বিচক্ষণ দক্ষতা, অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি দিন দিনে সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, গত বছর পরিবেশের কোন উপাদান জনাব আকাশের নতুন ব্যবসা স্থাপনে আগ্রহী করে তোলে, আর প্রতিষ্ঠানটির সম্প্রসারণে জনাব আকাশের ভূমিকাটা মূল্যায়ন করতে বলছে। আচ্ছা, গ নম্বরে যেটা বলা ছিল যে পরিবেশের কোন উপাদানটা এখানে বলতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আমার অর্থনৈতিক উপাদান, ঠিক আছে। অর্থনৈতিক উপাদানের মধ্যে একটা সাব পয়েন্ট আছে, তোমরা এটা দেখবা, সেটা হচ্ছে কি দক্ষ শ্রম বা শ্রমশক্তি। এটা হচ্ছে জনাব আকাশকে নতুন ব্যবসা স্থাপনে কি করে তাকে আগ্রহী করে মানে তাকে তোলে, ঠিক আছে। যে কোন দেশের অর্থ, ঋণ ব্যবস্থা, জনগণের আয়, তারপরে হচ্ছে তার শেয়ার বাজারের অবস্থা, ব্যাংকের অবস্থা, মানে হোল অর্থনৈতিক যে সিচুয়েশনটা আছে, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, সেইটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। অর্থনৈতিক পরিবেশের মেইন কাজটাই হইতেছে শুধু ওই যে কি বলে টাকা পয়সা, ব্যাংক লোন, তারপর হচ্ছে শেয়ার বাজার, মূলধন, সেই টাকার খেলা না, বা বীমা, ওইসব না। এটার সাথে সাথে থাকতে হবে কি তোমার দক্ষ শ্রম বা শ্রমশক্তি। কারণ দক্ষ শ্রম বা শ্রমশক্তি থাকলেই তুমি কি করতে পারবা, অর্থনৈতিক পরিবেশের তোমার যেই উপাদানগুলোর কথা আমি বললাম সেগুলো কি তুমি প্রপার ইউটিলাইজ করতে পারবা। যেমন উদ্দীপকে বলা আছিল যে জনাব আকাশ পড়ালেখা শেষ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করেন, ঠিক আছে। তাহলে তার এখানে দেখা যাচ্ছে তার যে অর্গানাইজেশনাল যে পাওয়ারটা আছে বা যে তার কোয়ালিটি আছে, সাংগঠনিক দক্ষতা, এটার কারণে তাকে কি বিভিন্ন পদে ডেজিগনেশনে কি প্রমোশন দিতে দিতে তার নামই কি করে
এটা একটা গার্মেন্টস খুলে ফেলে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হইলো? কারণ একটা মানুষ যখন মনে করো কোনো প্রতিষ্ঠানে জব করে বা কিছু একটা করে, সেখানে যদি তার ডেডিকেশনটা সে যদি ফুল দিতে পারে, হ্যাঁ, সে কিন্তু ধীরে ধীরে কিন্তু দক্ষ হয়ে ওঠে ওই কাজটার প্রতি, যেটা কিন্তু আমাদের অর্থনৈতিক পরিবেশের কি একটা সম্পদ হিসাবে তোমার কাজ করে। যেহেতু এটা একটা অর্থনৈতিক পরিবেশের একটা সম্পদ, সেহেতু আমরা বলতে পারি অর্থনৈতিক পরিবেশের উপাদান যে জনাব আকাশকে নতুন ব্যবসা স্থাপনে কি উৎসাহী করেছে। আচ্ছা, পরের যেটা যে এখানে মূল্যায়ন করতে বলছে যে প্রতিষ্ঠানটি সম্প্রসারণে জনাব আকাশের ভূমিকা মূল্যায়ন করা। আমরা তো জেনে গেলাম যে উনি অর্থনৈতিক পরিবেশ নিয়ে উনি আলোচনা করছেন, তো এইখানে এটা কি যে ওনার আসলে কি ভূমিকাটা ওনার এখানে রাখতে পারছে যে একটা গার্মেন্টস প্রতিষ্ঠার ক্ষেত্রে। এইখানে হচ্ছে তার সাংগঠনিক দক্ষতা, শ্রম, পরিশ্রম, এই বিষয়গুলোই হচ্ছে কি তাকে উৎসাহী করছে যে তার নিজের একটা গার্মেন্টস ফ্যাক্টরি যেন হয়। আমরা জেনেছি উদ্দীপকে যে তিনি নীল গার্মেন্টস ফ্যাক্টরিতে ছিলেন, দিন দিন শুধু তার প্রমোশন হয়ে গেছে জাস্ট বিকজ অফ হিজ ওন কোয়ালিটি। ঠিক আছে, তো এখন সেই বিষয়টা হইতেছে এই যে একটা মানুষের যে সাংগঠনিক দক্ষতা, গার্মেন্টসে নানা ধরনের কাজ করার ফলে তিনি দক্ষ হয়ে ওঠেন, এই দক্ষতাটাকে কাজে লাগিয়ে তিনি যখন নিজের গার্মেন্টসে এটা যখন কি কাজে লাগাতে পারছেন, ঠিক আছে, সুদূর প্রসারী চিন্তা, বিচক্ষণ দক্ষতা, এগুলো দিয়ে যখন তিনি তার নিজের গার্মেন্টস ফ্যাক্টরিটা কি পরিচালনা করতে শুরু করছেন, তখনই কিন্তু তিনি কি করছেন, তিনি হচ্ছে সফল হতে শুরু করছেন। এজন্য আমরা বলতে পারি যে একমাত্র তার সাংগঠনিক দক্ষতা, দূরদৃষ্টি, পরিশ্রমী তাকে কি তার এই আকাশ গার্মেন্টস ফ্যাক্টরি যেটা সেটা কি প্রতিষ্ঠা করতে তাকে বা সামনে এগিয়ে নিয়ে যেতে কি তাকে সহায়তা করেছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এটা নেক্সট কোশ্চেনটা আমার আসছে কত, এটাও ঢাকা বোর্ড 2022-এরই। আচ্ছা, এখানে দেখো যে আইনগত পরিবেশ কাকে বলে, ক নম্বরে, এটা হচ্ছে পরিবেশ নিয়ে আর কি চ্যাপ্টারটা, যে আইনগত পরিবেশ কাকে বলে, উত্তম রাজনৈতিক পরিবেশ ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, তো আইনগত পরিবেশটা কাকে বলে, এটা না বললেও না বললেও পারার কথা। যেটা আইনগত পরিবেশ কাকে বলে সেটা হচ্ছে কি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক ও শিল্প আইন, পরিবেশগত আইন, শ্রম আইন ইত্যাদি বিষয় নিয়ে যখন কোন পরিবেশের মুখ্য উপাদানগুলো গড়ে উঠে, বিজনেস এনভায়রনমেন্ট, বিজনেস বা ব্যবসা কি করে সেই পরিবেশগুলোর যে আইন আছে সেগুলো ফলো করে, তার কার্যাবলীগুলো পরিচালনা করে, সেটাই তোমার কি আইন পরিবেশ। ঠিক আছে, আইনগত খালি পরিবেশ বলতে যে মামলা মোকদ্দমা ওইটা না। মামলা মোকদ্দমার আগে তোমার আগে বুঝতে হবে যে তুমি যে বিজনেস করতেছো, বিজনেস করার জন্য আমার কিছু যদি আইন না থাকে, ল না থাকে, তাহলে তো সমস্যা, দুর্নীতিতে আরো বেড়ে যাবে তোমার। সেই কারণেই বলা হইতেছে যে শিল্প আইন থাকতে হবে, বাণিজ্য আইন থাকতে হবে। ধরো এই যে কোম্পানি বিজনেস যারা করে, কোম্পানি, বড় বড় কোম্পানি, তাদের কিন্তু আমরা কিন্তু পড়ে আসছি যে তাদের কিন্তু আলাদা একটা চুক্তিনামা থাকে, একটা আইন থাকে, সেই আইনের বাইরে স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, এগুলো কিন্তু এক ধরনের আইন, এগুলোর বাইরে কিন্তু তারা কি যাইতে পারে না। তো এরকমই তোমার ম্যাক্রো এনভায়রনমেন্টে দেখা যায় এই আইনগুলো যদি না থাকে তাহলে কি হবে, আমরা সঠিকভাবে কি আমাদের পরিবেশটা পরিচালনা করতে পারবো না। তাই বলা হচ্ছে যে শিল্প আইন, পরিবেশগত আইন, শ্রম আইন ইত্যাদির সমন্বয়ে আমাদের কি ব্যবসায়ের আইনগত পরিবেশটা গঠিত। আচ্ছা, এরপর আরেকটা আসো যে দেশের অর্থনীতিতে রাজনৈতিক পরিবেশের ভূমিকাটা কেন গুরুত্বপূর্ণ, এটা আমাদের খ নম্বরে বলা ছিল। অবশ্যই মনে রাখতে হবে যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট ছাড়া কোনো কিছু আমাদের চিন্তা করা যাবে না। এটা যদি আমি নিউট্রালি চিন্তা করতে হবে, এটা নিউট্রালি চিন্তা করতে হবে যে পলিটিক্স খারাপ বা পলিটিক্স ভালো, ওই ক্ষেত্রে না। একটা দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো বিচার বিশ্লেষণ না করে যদি তুমি একটা দেশে যদি বিজনেস করতে ঢুকো, তাহলে কি তুমি কি সঠিকভাবে তা পরিচালনা করতে পারবা? অবশ্যই কিন্তু পারবা না, কারণ সেই দেশের গভর্নমেন্ট থাকবে, গভর্নমেন্টের অপোজিশন পার্টি থাকবে, তাদের কিছু কন্ডাক্ট অফ রুলস আছে, গভর্নমেন্টের কিছু রেগুলেশন আছে, সেগুলো যদি আমরা ঠিক মতো যদি না মানি, না বুঝি, ট্যাক্স রেট, ট্যাক্স কত কিছু আছে হাবি জাবি, এগুলো সব কিন্তু তোমার রাজনৈতিকের মধ্যে তোমার অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো এই পরিস্থিতি, এগুলো যদি আমরা ঠিক মতো যদি না বুঝতে যদি শিখি, তাহলে কিন্তু কি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নাকি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, এটা বুঝতে বুঝতে যদি অনেকদিন দিন চলে যায়, তাহলে কিন্তু আমাদের কি এই ব্যবসা যে নীতিমালা বা আমাদের যে নিয়ম কানুন আছে, আমরা কিন্তু কি তা ঠিক মতো পালন করতে পারবো না একটা দেশে। সো এখানে এটাই বলা হইতেছে
যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো সফলতা যদি অর্জন করতে চায়, তাহলে রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এই মুখ্য বিষয়গুলো তাদের জানতে হবে। আচ্ছা, গ নাম্বারে যাব, যে বলছে যে উদ্দীপকের কোন পরিবেশের উপাদান বিবেচনায় জনাব তাহের চার চাপুলিতে ব্যবসা আরম্ভ করলেন। আচ্ছা, আমরা আগে পড়ে নেই। তিনি পটুয়াখালীর বাসিন্দা, ঠিক আছে, চর চাপুলিতে এক খণ্ড জমি করে বাড়ি করেন। আচ্ছা, তীরবর্তী থাকেন, মাছ ধরেন, বিশেষ প্রকারে শুকিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। তার শুটকি যথেষ্ট সুনাম রয়েছে। পণ্যের আকার ছোট বড় শুষ্কতা তারতম্যের কারণে ক্রেতারা অনেক সময় পণ্য ক্রয়ের সম্মুখীন হন। আচ্ছা, বলছে যে কোন পরিবেশের উপাদান। গ, এটা তোমরা জানো এটা কোন পরিবেশের উপাদান, তারপর আমি বলবো। ঘ নাম্বার হচ্ছে শুটকি ক্রয় ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব তাহেরের কি করণীয়। আচ্ছা, এটা কোন পরিবেশের উপাদান, এটা একদম বোঝা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। কেন প্রাকৃতিক পরিবেশের উপাদান? কারণ উনি কি করে, উনি পটুয়াখালীতে থাকে, আর ওইটা তো কি পটুয়াখালী, বরিশাল, তারপর কি যে তোমার কুয়াকাটা, আশেপাশে কি শুটকির ইয়া বেশি। হ্যাঁ, উনি শুটকি সংগ্রহ করে শুটকি বানায়, আর ওই শুটকি কি মানুষকে সার্ভ করতেছে, বিক্রি করতেছে। যেহেতু এটা আমার কি সমুদ্র থেকে উত্তোলিত একটা জিনিস, এটা কি একটা প্রাকৃতিক পরিবেশের উপাদান, ঠিক আছে। এটা বলা হয়েছে যে কোন দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, সাগর, আয়তন, ঠিক আছে, ইত্যাদি নিয়ে তোমার যে পরিবেশটা গঠিত সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেহেতু শুটকি আমাদের সাগর থেকে উত্তোলন করা হয়, এটা ক্লিয়ারলি বলা আছে, সো এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে উনি যে বিজনেসটা করে যাচ্ছেন, বিশেষ প্রক্রিয়ায় যে শুটকি মাছগুলো শুকিয়ে ক্রেতাদের নিকট উনি যে বিক্রয় যে করতেছেন, বিষয়টা বিবেচনা করলে দেখা যায় যে উনি প্রাকৃতিক পরিবেশের সবচেয়ে ওনার যে কি বলে সুদূর প্রসারী যে পরিকল্পনা অনুযায়ী উনি কি বিজনেসটা করে যাচ্ছেন, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি করে মেনটেন করে। তাই বলা যায় প্রাকৃতিক পরিবেশের সাগর ও নদ নদী উপাদানটির অনুকূল অবস্থা বিবেচনায় জনাব তাহের চর চাপুলিতে কি ব্যবসাটা আরম্ভ করেন। আচ্ছা, ঘতে আমাকে বলছিল এটার মূল্যায়ন করতে, যে সমস্যা সমাধানে উনি কি করতে পারেন। আচ্ছা, মানে যে পণ্য ক্রয় যে ক্রেতাদের সমস্যা হয়, ঠিক আছে, ওইটার জন্য কি করতে পারেন। এটা আমরা আমাদের চ্যাপ্টার 1 এ দেখে আসছিলাম, তোমাদেরকে পড়াইছি। সেটা হচ্ছে কি প্রমিতকরণের মাধ্যমে পণ্যের মান বজায় রাখার চেষ্টা করতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি, এখনো বলি, তোমরা অলরেডি এটা জানো আবার, যে প্রমিতকরণ জিনিসটা কি। প্রমিতকরণ জিনিসটা তোমার বলতে বোঝানো হয় যে পণ্যের আকার, রং, ওজন, গুণাগুণ ইত্যাদি ভেদে যখন তুমি পণ্যটা কাস্টমারদের নিকট বিক্রি করবা, সেটা হচ্ছে পণ্যের প্রমিতকরণ। উনি যেহেতু এখানে শুটকি মাছ চাষ করতেছেন, শুটকি কিন্তু সবগুলোর দাম কিন্তু এক হবে না, ঠিক আছে। এটার কিন্তু তোমার বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকবে, আকার, রং, গুণ, ওজন, এগুলার ভেদাভেদে উনি এগুলা বিক্রি করবেন বিভিন্ন কি মূল্যে। এতে করে কি হবে যে তোমার কাস্টমাররা তোমাদের এক্সপেক্টেড লেভেলের বা তোমার এক্সপেক্টেড যে তোমার শুটকি মাছটা সেটাও তারা কিনতে পারতেছে, আবার যে প্রাইসটা তিনি মানে কি বলে ফিক্স করছেন, সেই প্রাইসে কি কাস্টমাররা তাদের শুটকিটা পাচ্ছেন। সো এই সমস্যার সম্মুখীনের জন্য যে অনেক সময় যে কাস্টমাররা কিনতে যায় ঠিক মতো পায় না, যেটা আমার উদ্দীপকে বলা আছে, উনি যদি প্রমিতকরণের এই কনসেপ্টটা যদি উনি বিল্ড করেন, তাহলে কি হবে, উনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ঘয়ের অ্যান্সার। আচ্ছা, আমরা এখন 4 নম্বরে আসছি। এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2022 এর কোশ্চেন। আচ্ছা, ময়মনসিংহ বোর্ডে আসলাম, যে পুনরপ্তানি কি। আমি এটা অলরেডি বলে ফেলছি যে এক দেশ থেকে পণ্য কিনে এনে যখন তুমি আরেকটা দেশে সেল করো, সেটা হচ্ছে কি তোমার পুনরপ্তানি। এটা সাধারণত হইতে পারে যে দুই দেশের মধ্যে যদি সম্পর্কটা ভালো না হয়, তখন হচ্ছে মিডল ম্যান হিসাবে তখন আরেকটা কান্ট্রি কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে পুনরপ্তানি তোমার মেইন কনসেপ্টটা। অলরাইট, তারপর হচ্ছে তোমার খ নম্বরে বলছে যে প্রতিযোগিতা পণ্যের মান উন্নয়নে সহায়ক। আচ্ছা, কেন সহায়ক সেটা হচ্ছে যে প্রতিযোগী ব্যবসায়ীদের অনুসরণ কিংবা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সফলভাবে টিকে থাকা, এগিয়ে যাওয়ার প্রশ্ন হচ্ছে ব্যবসায় প্রতিযোগিতা। আচ্ছা, এটা তো বইয়ের ভাষায় লেখা, নিজের ভাষায় একটু বলি, যে প্রতিযোগিতা তোমার যদি না থাকে বিজনেস ফিল্ডে, হ্যাঁ, তুমি কিন্তু তোমার কখনো তোমার ইনোভেটিভ আইডিয়াটা কিন্তু তোমার কখনো আসবে না, ঠিক আছে। যে তুমি মনে করো একটা প্রোডাক্ট নিয়ে তুমি সবসময় বিজনেস করে যেতেছো, তোমার এখানে তোমার কোনো কম্পিটিটর নাই, হ্যাঁ, তোমার যদি কম্পিটিটর না থাকে, তোমার কিন্তু নতুন ফিচার্স অ্যাড করার তোমার কোনো প্রয়োজন হইতেছে না, তোমার নতুন কোনো ইনোভেশন আসতেছে না, তোমার যে প্রফিট মার্জিন ওইটা কি থাকতেছে সবসময় মানে একটা সেম লেভেলে থাকতেছে। কিন্তু মার্কেটে যদি তোমার একই প্রোডাক্টের ক্ষেত্রে তোমার যদি তোমার কি বলে
কম্পিটিটররা যদি এসে পড়ে, তখন কিন্তু তুমি দিন রাত তুমি খালি চিন্তা করতে থাকবা আমি কিভাবে আরো বেটার আরো সার্ভ করতে পারি, আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমি কিভাবে গেইন করতে পারি। এতে করে কি হবে, তোমার প্রফিট মার্জিন যতটা বাড়বে আগের থেকে, প্লাস তোমার ইনোভেটিভ আইডিয়ার কারণে কি তোমার বিজনেসটা আরো কি এক্সপান্ড হবে, আরো কি হবে, আরো মানুষের চোখে বা মানুষের কাছে কি আরো পরিচিতি লাভ করবা। সো প্রতিযোগিতার মাধ্যমে কি করা যায়, ব্যবসাটা সম্প্রসারণ করা যায় এবং তা সফলভাবে পরিচালনা করা যায়। আচ্ছা, গ নাম্বারটা বলছে, উদ্দীপকটা বলছে কি যে বর্ণিত ব্যবসাটি সম্প্রসারণে কোন ব্যবসায়ের উপাদান প্রভাব ফেলেছে ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা আগে পড়ে নেই উদ্দীপকটা কি, যে করোনা অতিমারির কারণে গোটা বিশ্ব থমকে গিয়েছিল। অলরাইট, এই সময় বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প খাত চরম অনিশ্চয়তার সম্মুখীন হয়েছিল। আচ্ছা, বর্তমানে করোনা প্রতিরোধে জনগণের সচেতনতা বেড়েছে, এর ফলে বিশ্বে নতুন কোন পণ্যের চাহিদা বেড়েছে। এই যে এখানে দিয়ে দিছে যে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার চাহিদা ব্যাপক বেড়েছে। বর্তমানে দেশে এসব পণ্যের সংখ্যা কারখানা গড়ে উঠেছে, কারখানাগুলো দেশীয় কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করছে, ফলে উক্ত পণ্যগুলো ভোক্তাদের কাছে সহজলভ্য হয়ে উঠছে। এখানে বলছে কোন পরিবেশের উপাদানে প্রভাব ফেলেছে, কোন পরিবেশ, আমি পরিবেশটা এখানে উল্লেখ করে দিতে হবে, এটা তোমরা সবাই হয়তো বুঝে গেছো, সেটা হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান। আচ্ছা, অর্থনৈতিক পরিবেশের উপাদান কেন এটা অর্থনৈতিক পরিবেশের উপাদান? অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে এই কারণে, ফার্স্ট অফ অল অর্থনৈতিক পরিবেশটা কি, তোমার ব্যাংক, বীমা, সঞ্চয়, মূলধন, হ্যাঁ, তারপর হচ্ছে পুঁজি, এগুলো নিয়েই তোমার কি এই পরিবেশটা গঠিত। যেহেতু হচ্ছে তোমার করোনায় পুরো বিশ্ব এফেক্টেড ছিল, হ্যাঁ, তোমার মন্দা চলতেছিল অর্থনৈতিক পরিবেশে, কিন্তু এটা ঘুরে দাঁড়াইছে আস্তে আস্তে কিভাবে, সচেতনতার ফলে। সবাইকে ফেস মাস্ক ইউজ করতে হয়েছে, স্যানিটাইজার আমরা ইউজ করছি, বিভিন্ন জিনিস কিন্তু আমরা ইউজ করছি। তো এই জিনিসগুলো যখন বাজারে নিয়ে আসা শুরু করলো, এখানে একটা বিগেস্ট ইনভেস্টমেন্ট হয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর, বিভিন্ন হসপিটালের। তো এই যে ইনভেস্টমেন্টগুলো হয়েছে, ইনভেস্টমেন্টগুলোর জন্য কি হয়েছে, মানুষ এগুলো কিনছে, টাকা দিয়ে কিনছে। এই যে এখানে একটা মানি টার্ম যে জড়িত হইলো, এটা কোন পরিবেশ এটা আমাকে বলতে হবে। যেহেতু এখানে মানি টার্মটা জড়িত হইলো, সো আমি এটা বলতে পারি কি এটা আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান। আচ্ছা, এখানেও বলা আছে, সুতরাং কারখানাগুলোর কাজ সম্প্রসারণে অর্থনৈতিক পরিবেশের উপাদানটা কি, এটার বেশ ভূমিকা আছে। আচ্ছা, ঘ নাম্বারটা আমাকে বলা হয়েছিল যে উদ্দীপকে উল্লিখিত ব্যবসাটি অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, এটা গুরুত্বটা বলতে বলছে আমাকে, যে গুরুত্বটা কি এটা। আচ্ছা, গুরুত্বটা হচ্ছে যে ব্যবসা শিল্পের মাধ্যমে, আমি যদি নিজের মতো করে বলি যে অর্থনৈতিক পরিবেশ তো আমরা ঘতে এটা পেয়ে আসছি, কিন্তু ঘতে এটার গুরুত্বটা বলতে বলছে, যে এর গুরুত্বটা কি। একটা জিনিস আমাদের মাইন্ডে রাখা উচিত যে অর্থনৈতিক পরিবেশে শুধু ওই যে বা টাকা পয়সা, মূলধন, পুঁজি এগুলোই মুখ্য বিষয় না, এগুলো অবশ্যই একটা উপাদান, বাট এই মুখ্য বিষয়ের সাথে যেটা আমাদের সবচেয়ে বেশি আমাদের দরকার সেটা হচ্ছে দক্ষ শ্রম, মানব সম্পদ। ঠিক আছে, এই মানব সম্পদ বা দক্ষ শ্রম যদি না থাকে, তোমার কাছে হাজার কোটি টাকা থাকতে পারে, কিন্তু এগুলো কি আনইউটিলাইজ থাকবে, সেগুলো কি তুমি প্রপার ইউটিলাইজ করতে পারবা না। এই যে যেমন উদ্দীপকে বলা আছে যে স্যানিটাইজার ব্যবহার করা, দেন হচ্ছে তোমার তারপর হচ্ছে ফেস মাস্ক ব্যবহার করা, আদার তোমার করোনা কিট ব্যবহার করা, এই যে এই বিষয়গুলো, এগুলোর জন্য কি হয়েছে, তোমার দক্ষ মানব সম্পদ দরকার হয়েছে না। কারণ তারা যদি এটা, ধরো রিসার্চাররা যদি এগুলো রিসার্চ না করতো বা এগুলো যদি না বের করতো যে কি কি আমাদের দরকার হবে, কি কি কিট দরকার হবে, তাহলে কিন্তু করোনা মহামারীটা কি আরো ভয়াবহ হইতে পারতো। এখানে কিন্তু দক্ষ মানব সম্পদের একটা বিগেস্ট একটা তাদের ইনভেস্টমেন্ট আছে, পাশাপাশি এগুলো তো টাকা দিয়েই তাদের বানাইতে হয়েছে। সো এখানে কিন্তু তাদের একটা শুধু তাদের কি বলে হিউম্যান রিসোর্সের ইনভেস্টমেন্টই নাই, এর পাশাপাশি কি তাদের মানি ইনভেস্টমেন্টও আছে। সো এই কারণে আমরা বলতে পারি যে দেশের অর্থনৈতিক উন্নতি এই কারণে হয়েছে, সুতরাং উদ্দীপকের ব্যবসাটি দেশের আর্থিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ কাঁচামালের সহজলভ্যতা আমাদের দেশে হওয়াই তো কারখানা বেড়ে উঠছে। এই যে ফেস মাস্ক বলো, হ্যান্ড স্যানিটাইজার বলো, এগুলো কিন্তু আমরা আমাদের দেশেই কিন্তু মানে উৎপাদন কিন্তু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আমাদের এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এগুলো কিন্তু দেখবা বেশিরভাগ ওষুধ আমাদের গাজীপুর, সাভার, ঠিক আছে, এই এরিয়াগুলো তো তারা কিন্তু বানাচ্ছে, ঠিক আছে, তাদের ফ্যাক্টরিতে। সো আমাদের স্বয়ংসম্পূর্ণ ফ্যাক্টরি থাকতে আমরা যে এই যে ওষুধগুলো বানাচ্ছি করতেছি, এতে করে কিন্তু আমাদের অনেক কষ্ট কিন্তু কমে যাচ্ছে, আমরা বেটার মেডিসিন সার্ভ করতে পারতেছি শুধু দেশে না, বাইরের দেশেও। সো এই জন্য এটা কি অর্থনৈতিক পরিবেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখছে। আচ্ছা আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনে আসবো আমরা। 5-এ তোমার বলছে যে ময়মনসিংহ বোর্ড 2022-এর একটা কোশ্চেন,
এখানে দেখো তোমাকে বলছে যে ব্যবসায় পরিবেশ কাকে বলে, কতে আগে দেখো, খতে বলছে সমবায় সমিতিকে স্বল্পবিত্ত মানুষের সংগঠন কেন বলা হয়। আচ্ছা, ব্যবসায় পরিবেশ কাকে বলে, ব্যবসা পরিবেশ তোমার কাকে বলা হয় দেখো। আচ্ছা, ব্যবসা পরিবেশ আসলে বলতে বোঝানো হয় যে পরিবেশে তোমার প্রাকৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, আইনগত, রাজনৈতিক, সাংস্কৃতিক, তারপর হচ্ছে তোমার কি এই পরিবেশগুলো তোমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমাকে ব্যবসাকে প্রভাবিত করে, এবং যে পারিপার্শ্বিক সব উপাদান বা শক্তির মাধ্যমে এগুলা কি তোমার প্রভাবিত হয়, সেটাই হচ্ছে তোমার কি ব্যবসায় পরিবেশ। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা খ নাম্বারে বলা ছিল যে তোমার সাংগঠনিক এটা বলা ছিল, আচ্ছা ইয়েস ওকে, যে সমবায় সমিতিকে স্বল্পবিত্ত মানুষের কেন তোমার সংগঠন বলা হয়, সমবায় সমিতিকে স্বল্পবিত্ত মানুষের তোমার সংগঠন কেন বলা হয়। আচ্ছা, সমবায় সমিতিটা আসলে যখন হয়েছে তোমরা সবাই জানো, বইতেও পড়ে আসো, যারা হচ্ছে তোমার 9-10 এ তোমাদের ইয়া ছিল, কমার্স ছিল, ওই বইতে ব্যবসা উদ্যোগে লেখা ছিল, ইনফ্যাক্ট তোমাদের ইয়াতেও লেখা থাকতে পারে, ম্যানেজমেন্টের বইটাতেও হয়তো লেখা আছে যে রসডেল নামক সোসাইটিতে, ইংল্যান্ডের রসডেল নামক এক জায়গায় ইংল্যান্ডের কয়েকজন তাঁত শ্রমিক মিলে কি করে সমবায় সমিতি জিনিসটা চালু করে। সমবায় সমিতিটা আসলে কাদের জন্য, এটা হচ্ছে ধরো একই শ্রেণী পেশার মানুষ তাদের নিজেদের জীবনমান উন্নয়নের জন্য যখন তাদের মধ্যে তারা কি কিছু টাকা সেভ করে করে আস্তে আস্তে কি করে ওইগুলো তারা কি করে তাদের নিজেদের মধ্যে তারা যখন কি একটা চুক্তিবদ্ধ ওয়েতে তারা কি এগুলো সেভ করে এবং ওইখান থেকে খরচ করে, সেটাই হচ্ছে কি সমবায় সমিতির প্রাথমিক কনসেপ্ট। ঠিক আছে, এখানে যেমন এটা বলা আছে যে সমাজের কম বিত্ত সম্পন্ন সমশ্রেণীর মানুষ নিজের আর্থিক কল্যাণ উদ্দেশ্যে সমান অধিকারের ভিত্তিতে সমবায় সংগঠন গড়ে তোলে। ধরো যে রিক্সা মালিক সমবায় সমিতি, ধরো রিক্সা, ঠিক আছে, তারা কি করবে, আমরা জানি যে রিক্সা যে মালিক, হ্যাঁ, তাদের আর্থিক অবস্থা কিন্তু অতটা ভালো না, তো তারা করতে পারে কি যে এলাকায় যত রিক্সাওয়ালা আছে তাদেরকে নিয়ে একটা সমবায় সমিতি খুলবে, এখান থেকে কি তারা তাদের টাকাটা সেভ করবে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে। ঠিক আছে, আর এই সেভিংস যে করবে, এই সেভিংসে কি করতে পারবে না, তাদের যে সদস্য থাকবে সাথে সাথে ইনস্ট্যান্ট কি উইথড্র করতে পারবে না, টাকা নিতে পারবে না। যার একান্ত টাকা দরকার হবে একটা ডেট থাকবে, এরকম ডেট দেওয়া থাকে যে এতদিন পর তুমি টাকা উত্তোলন করতে পারবা এবং তুমি যদি ঋণও নিতে পারবা, বাট এত % সুদে এই কদিন পর। মানে এটা হচ্ছে নিজেদের মধ্যে যখন একটা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে, হ্যাঁ, সাংগঠনিক ভাবে যখন কিছু পরিচালনা করা হয়, সেটাই হচ্ছে কি তোমার সমবায় সমিতি। এটা শুধু আসলে এখন স্বল্পবিত্ত মানুষের জন্য এটা এখন না, এটা কিন্তু দেখবা তোমার একদম উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবার জন্য এটা এখন উন্মুক্ত। ঠিক আছে, এই যে ধরো হাউজিং সোসাইটি যারা আছে, হ্যাঁ, যে বড় বড় যে অ্যাপার্টমেন্টের যে মালিকরা যারা আছেন, তা কিন্তু দেখা যায় একটা সোসাইটিতে তোমার ধরো 20 থেকে 40টা বিল্ডিং থাকতে পারে বা এর বেশি থাকতে পারে। তারা কি করে, তাদের ওই বাড়ি মালিক সমিতি বা বাড়িওয়ালা মালিক সমিতি এরকম থাকতে পারে। হ্যাঁ, তাদের মেইন টার্গেটটাই কি থাকে যে তাদের যে এলাকাটা, সেই এলাকাটা তাদের জন্য সেফটিতে থাকে এবং তাদের যেন সকল ধরনের সিকিউরিটিস তারা কি তারা এনশিওর করতে পারে তাদের ভাড়াটিয়ার জন্য, এবং পুরো সোসাইটিটা যেন কি থাকে, নিরিবিলি থাকে, সুন্দর থাকে। এজন্য কি দরকার হয়, সবার একাত্মবদ্ধ প্রচেষ্টা দরকার হয়, রাইট? এটার জন্য কি সবাই একসাথে আসে, মিটিং করে, হ্যাঁ, টাকা পয়সা লাগলে সেখানে তারা একটা সাংগঠনিক ভাবে তারা কি সেটা কাজটা করে থাকে। আচ্ছা, গ নাম্বারে আমরা যেটা দেখবো যে মিস্টার সবুজের বেকারত্বের জন্য ব্যবসা পরিবেশের কোন উপাদান প্রভাব ফেলেছে। আচ্ছা, উদ্দীপকটা দেখি। তিনি প্রযুক্তির ইঞ্জিনিয়ার, তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন। বর্তমানে বেকার অবস্থা তিনি অতিবাহিত করছেন, তিনি দক্ষতা অনুযায়ী কাজ খুঁজলেন কিন্তু পেলেন না। আচ্ছা, আচ্ছা, বাড়িতে থেকে বিদেশে কাজ করার চেষ্টা করলো, ইন্টারনেটের ধীরগতির জন্য তার কাজ হয় না। আচ্ছা, গ নাম্বারে বলছে যে সবুজের বেকারত্বের জন্য ব্যবসার কোন পরিবেশটা দায়ী। এটা কিন্তু আসলে বুঝাই যাচ্ছে যেহেতু যুদ্ধ বিগ্রহ, তাহলে হচ্ছে কি তোমার রাজনৈতিক পরিবেশের দায়ী। উনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছিলেন, উনি দেশে ফেরত আসছেন কিসের কারণে, আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। আমি একটা কথাই আগে বলছি, আগে প্রিভিয়াস কোশ্চেনে, যে রাজনৈতিক পরিবেশের তোমার মেইন কনসেপ্টটা কি, দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক দলগুলোর তোমার কি স্থিতিশীলতা, তারপর হচ্ছে তোমার সরকারের তোমার পৃষ্ঠপোষকতা, দেন হচ্ছে তোমার বিরোধী দলের তোমার কি তোমার পদক্ষেপ, এই বিষয়গুলোই হচ্ছে আমার কি মুখ্য উপাদান।
এই বিষয়গুলো যদি একটা দেশে যদি তোমার স্থিতিশীল যদি তোমার না থাকে, তাহলে কি কিন্তু তুমি কিন্তু সে দেশে বিজনেস কেন, তুমি কিন্তু সে দেশে কিন্তু জব করতেই তোমার কিন্তু কষ্ট হয়ে যাবে। কারণ তোমার স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ না হইলে, তোমার যদি তোমার লকডাউন দিয়ে দেয়, তোমার যদি মনে করো তোমার হরতাল দেয়, অবরোধ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু কি সঠিকভাবে কিন্তু সঠিক কাজগুলো হচ্ছে না বা হবে না। এই জন্যই যে উদ্দীপকে বলা আছে যুদ্ধের কথাটা, সেই যুদ্ধের কারণে কি উনি ফিরে আসতে হয়েছে। তাই আমরা বলতে পারি যে তার বেকারত্বের জন্য রাজনৈতিক পরিবেশের প্রভাবটা এখানে কি মুখ্যভাবে কাজ করছে। আচ্ছা, ঘ নাম্বারে যেটা, এটা আমরা প্রথমে বুঝে গেছি যে এটা না বললেই কি এটা কিসের কারণে ওনার কোন পরিবেশ দায়ী। পরেরটা কি, যে উনি দেশে ফিরছেন ঠিকই, কাজ খুঁজছেন, কিন্তু কাজ তার কি উনি পায় নাই। এজন্য উনি কি করলো, বাড়িতে ইন্টারনেটে বসে কি হয়তো ফ্রিল্যান্সিং করতে গেছে বা কিছু করতে গেছে, ওইখানেও তার সমস্যা পড়তেছে। এটা কোন পরিবেশের মধ্যে দায়ী হবে, এটা হচ্ছে ব্যবসা পরিবেশের প্রযুক্তিগত পরিবেশ, যেটা ওইটার এটা দায়ী হবে। কেন প্রযুক্তিগত পরিবেশটা আসলে বলতে কি বোঝায়, ঠিক আছে, যেই পরিবেশে তোমার মনে করো উন্নত প্রযুক্তির ব্যবহার, ঠিক আছে, তোমার হচ্ছে ইন্টারনেটের নিশ্চিত যেটা, সেই নিশ্চিতটা তোমার 24/7 আওয়ার থাকবে। দেন হচ্ছে তোমার ভালো ডিভাইসের মাধ্যমে বা রিলায়েবল ডিভাইসের মাধ্যমে তুমি যখন যে কোনো জায়গায় যে কোনো ওয়েতে অ্যাক্সেস করতে পারবা, কস্ট কমাতে পারবা তোমার প্রযুক্তিটা ব্যবহার করে, সেটাই হচ্ছে কি তোমার প্রযুক্তিগত পরিবেশের মেইন কনসেপ্ট। ঠিক আছে, এইখানে যেহেতু বলছে যে উনি কেন ব্যর্থ হচ্ছেন, এটার করণীয়টা কি, এরকম কিছু বলা ছিল। সো এটার একটাই যেহেতু উনি এখানে ইন্টারনেটের লাইন যেহেতু পাচ্ছেন না, প্রযুক্তিগত পরিবেশের অভাব, সো এটার জন্য ওনার যেটা করা উচিত সেটা হচ্ছে কি প্রযুক্তিগত সুবিধার অভাবে তিনি নিজ দেশ থেকে কাজ করাও উনি ব্যর্থ হচ্ছেন। সো দেশে প্রযুক্তি নির্ভর কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে তিনি কাজও খুঁজে পাননি। ঠিক আছে, তার দেশে বিদ্যমান এই প্রযুক্তিগত সুযোগ সুবিধার অভাব প্রযুক্তিগত পরিবেশের প্রতিকূলতাকে নির্দেশ করে। তাই এই প্রতিকূলতাকে কাটায় উঠতে একটাই জিনিস করতে হবে, যে দেশের আমাদের যে প্রযুক্তির যে অবকাঠামো আছে সেটা উন্নয়ন করতে হবে। এটা যখন উন্নয়ন হবে তখনই কি এই সমস্যা থেকে কি উনি রেহাই পাবেন, এরকম কিছু। ঠিক আছে, সো আমরা এটাই বলতে পারি যে উনি যেই বাধার ক্ষেত্রে সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশের বাধা। আচ্ছা, আমরা 6 নাম্বার কোশ্চেন দেখবো। 6 নাম্বার কোশ্চেনটা তোমার রাজশাহী বোর্ড 2022 এর আসা। আচ্ছা, 6 নম্বরে বলা আছে যে ব্যবসায় পরিবেশ কি, এটা আমি আর আলোচনা করব না, অলরেডি বলে দিয়েছি। 6টা পরিবেশের উপাদান: প্রাকৃতিক, তথ্য প্রযুক্তিগত, সাংস্কৃতিক, রাজনৈতিক। এটা ব্যবসার মূল্যবোধ বলতে কি বুঝো? আচ্ছা, মূল্যবোধ জিনিসটা কি, যে ভালো খারাপ এগুলোই তো নাকি? আচ্ছা, ব্যবসা মূল্যবোধটাকে আগে বলি, যে ব্যবসার মূল্যবোধ বোঝার আগে বলি মূল্যবোধ জিনিসটা কি। মূল্যবোধ জিনিসটা তোমার বলতে বোঝানো হয় যে কোনটা ভালো খারাপ, ঠিক আছে, সত্য মিথ্যা, ধ্যান ধারণা, চিন্তা বিষয়, বিশ্বাস অবিশ্বাস, এগুলো নিয়ে যে উপাদানটা গঠিত, এই উপাদানগুলো নিয়ে যেই কনসেপ্টটা গঠিত, সেটাই হচ্ছে তোমার মূল্যবোধ। আর ব্যবসায় মূল্যবোধটা কি, যে ব্যবসার পরিবেশের মধ্যে তোমার যে মনে করো বিশ্বাস, ধ্যান ধারণা, তারপর তোমার মনে করো ব্যবসায় তোমার 2-3টে পক্ষ থাকে না, অনেকগুলো পক্ষ তোমার থাকে, সাপ্লায়ার, রিটেইলার, ডিস্ট্রিবিউটর, মার্কেটার, কাস্টমার, এই সবার কিন্তু আলাদা আলাদা একটা কনসেপ্ট থাকে, পারসেপশন থাকে। ঠিক আছে, এই পারসেপশন, উপলব্ধি, কনসেপ্ট যাই বলো না কেন, ভিন্ন ভিন্ন তোমার কি থাকে এখানে, তোমার বিশ্বাস থাকে, চয়েস থাকে। এগুলো যখন তুমি বুঝতে শিখবা, এগুলো যখন স্টাডি আমরা করে আমরা যখন মাঠে নামবো, তখন আমরা বলতে পারবো কি হ্যাঁ আমরা আমাদের কি ব্যবসায় এই ধরনের প্রভাবগুলো পড়তে পারে। তাতে কি হবে, তাতে হবে আমরা যেইভাবে বিজনেসটা করতে চাইতেছি আমাদের কি সেভাবে আমরা করতে পারবো। তাই বলা যায় মানুষ, সমাজ ও পরিবেশের অনুকূল পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন এবং সেই সেবাগুলো সরবরাহ সততা ও ন্যায়ের পথে অবলম্বনে ব্যবসায়িক ধনাত্মক মূল্যবোধ থাকা প্রয়োজন। মূল্যবোধ তোমার কিন্তু ঋণাত্মক হইতে পারে, স্বাভাবিক, যে তোমার কনসেপ্টের সাথে আরেকজনের কনসেপ্ট এটা মিলাটাই তোমার স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে বিজনেস করা যাবে না, মানে এর সাথে মিশা যাবে না, করা যাবে না, এই বিষয়টা ভুল ধারণা। এটা নিয়ে এটা ধ্যান ধারণা ওইভাবে স্টাডি করেই কি আমাকে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, ক নম্বরে যেটা বলা আছে যে উদ্দীপকে আব্বাস মিয়া তার ব্যবসা স্থাপনের শুরুতে পরিবেশের কোন উপাদানগুলোকে অধিক গুরুত্ব দিয়েছেন। দেখো, এখানে হচ্ছে একজন মৎস্য ব্যবসায়ী, তিনি বাগেরহাটে নিজস্ব জলাশয়ের পাশাপাশি আরো জলাশয় ইজারা নিয়ে তিনি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিংড়ি উৎপাদন শুরু করেন। ভালো কথা, বিভিন্ন দেশে তার উৎপাদিত চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা তিনি অর্জন করেন। গত বছর বন্যার কারণে তার ব্যাপক ক্ষতি হয়। আচ্ছা, সরকারি প্রণোদনা পাওয়ায় তিনি সেই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। আচ্ছা,
এখানে বলছে আব্বাস মিয়ার ব্যবসা শুরুতে কোন উপাদানকে অধিক তিনি গুরুত্ব দিয়েছেন, এটা অবশ্যই তার প্রাকৃতিক হবে। কেন প্রাকৃতিক হবে? এই যে দেখো, প্রাকৃতিক উপাদানকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ এখানে মাছ চাষের কথা বলা আছে। মাছ চাষ উনি কোথায় করছেন? মাছ চাষ হচ্ছে উনি কি করছেন, উনি বাগেরহাটের জেলায় ও তার উপকূলীয় জেলায় অঞ্চলটা হচ্ছে কি আমার একটু লবণাক্ত অঞ্চল, ঠিক আছে? লবণাক্ত পানিতেই কিন্তু চিংড়ি চাষটা ভালো হয়, ঠিক আছে? সো উনি যেহেতু এই একটা সুদূর প্রসারী চিন্তা পরিকল্পনা করে যে উনি ওনার বিজনেসটা শুরু করেছেন, উনি কিন্তু প্রাকৃতিক পরিবেশটা স্টাডি করেই কিন্তু এটা করেছেন। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে এই যে এখানে নিজস্ব জলাশয়ের পাশাপাশি আরো কিছু জলাশয় তিনি ইজারা নেন, কারণ তিনি জানেন যে যে এলাকায় তিনি একটা বিজনেস করতে যাচ্ছেন সেই এলাকায় কি প্রচুর জলাশয় আছে, ওনার বেগ পেতে হবে না, উনি কি ওনার বিজনেসটা ইজিলি কোনো সমস্যা ছাড়াই করতে পারবেন, চিংড়ি ব্যবসায়ী যেহেতু। তাই বলা যায় যে ব্যবসা স্থাপনের ক্ষেত্রে উনি কি প্রাকৃতিক পরিবেশটাকে কি উনি ভালো গুরুত্ব দিয়েছেন। আর প্রাকৃতিক পরিবেশ তো আমরা জানি জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, এগুলো নিয়েই তার উপাদান, এগুলো নিয়েই তার কাজ। আচ্ছা, ঘ নম্বরে যেটা বলা ছিল যে উদ্দীপকে আব্বাস মিয়া ব্যবসায়িক সফলতা অর্জনে ব্যবসা পরিবেশের প্রভাব পড়েছে, উদ্দীপকের আলোচনায় বিশ্লেষণ করো। আচ্ছা, ব্যবসায়িক সফলতা অর্জনের ওনার পদক্ষেপ আছে। আচ্ছা, আব্বাস মিয়া ব্যবসায়িক সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশে প্রাকৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব আছে বলে মনে করি। এখানে তোমার তিনটা পরিবেশের কথা বলা আছে। কেন তিনটা পরিবেশ? একটা জিনিস বলি, উনি ফার্স্টে কি করছেন, উনি বাগেরহাট জেলায় যেহেতু বাগেরহাট জেলাটা কি একটু লবণাক্ত পানির জেলা ধরে এটা আমরা জানি, তো ওইখানে কি ধরনের কাজ করলে তুমি অনেক সফলতা অর্জন করবে মানে বিজনেসের ক্ষেত্রে। সো যেহেতু লবণাক্ত একটু এরিয়া, সেই ক্ষেত্রে হচ্ছে কি চিংড়ি মাছ। চিংড়ি মাছ কি তোমার লবণাক্ত পানিতে ভালো তোমার কি করে চাষ করা যায়। সো সেই ক্ষেত্রে উনি কি করছেন, চিংড়ি ব্যবসায়ী হয়েছেন, ঠিক আছে? দ্যাট মিনস উনি কি করলো, প্রাকৃতিক পরিবেশের এখানে সম্পূর্ণ ব্যবহারটা উনি করতে পারলো। তবে সেকেন্ডটা কি, সেকেন্ড ওনার কি ইনভেস্টমেন্ট দরকার হয়েছে না? অবশ্যই ওনার ইনভেস্টমেন্ট দরকার হয়েছে। সেই ক্ষেত্রে এটা কি পরিবেশের মধ্যে পড়বে? অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়বে, যেখানে ওনার অবশ্যই দক্ষ মানব সম্পদ, উনি নিজেই কিন্তু উনি নিজে একজন দক্ষ মানুষের মধ্যে পড়বে, কারণ উনি কিন্তু স্টাডি করে কিন্তু এখানে বের করছেন। যেহেতু উনি জলাশয়ে মাছ চাষ করবেন, এখানে ওনার অনেক ইনভেস্টমেন্ট দরকার হবে, রাইট? সো এটার জন্য এটা কি কোন পরিবেশকে আমার প্রভাবিত করতেছে? অর্থনৈতিক পরিবেশ। আর আরেকটা কি হবে? রাজনৈতিক পরিবেশ। কারণ আমরা জানি উদ্দীপকে এটা ক্লিয়ারলি আমাকে মেনশন করে বলা ছিল যে সরকারের পৃষ্ঠপোষকতার কারণে উনি কি আরো ভালো লাভ করতে পারছেন। যেহেতু আমরা জানি সরকারের পৃষ্ঠপোষকতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা, এই সব উপাদান তোমার হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্টের। সো আমরা বলতে পারি যে জনাব তোমার আব্বাস মিয়া তোমার প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ, এই তিনটা পরিবেশের প্রভাব থাকার ফলে তিনি আজ কি সফল একজন চিংড়ি চাষী। আচ্ছা, আমরা 7 নম্বর কোশ্চেনটা দেখবো। এটা তোমার দিনাজপুর বোর্ডে আসছিল, দিনাজপুর বোর্ড 2022 এর কোশ্চেন। এখানে আছে ব্যবসায় পরিবেশ কাকে বলে। আমরা জানি 6টা পরিবেশের কথা। আইনগত পরিবেশ কেন অপরিহার্য? আমরা জানি যে ব্যবসা করতে হলে তোমার পরিবেশ আইন, শ্রম আইন, বাণিজ্য আইন, এই বিষয়গুলো তুমি যদি না ফলো করেই তুমি যদি বিজনেস যদি করতে যাও, তাহলে কি তোমার পদে পদে কি হবে? তোমার লস হতে থাকবে, তোমার বিজনেসটা কি তুমি ভালো করে রান করতে পারবে না। প্রত্যেকটা পরিবেশে তোমার কিছু সাব পয়েন্ট থাকবে, উপাদান থাকবে, সেই বিষয়গুলো তোমার কি করতে হবে? তোমার ভালো করে স্টাডি করে এরপর তোমার কি তোমার কার্যবলী তোমার শুরু করতে হবে। আচ্ছা, গ নাম্বার যেটা ছিল যে উদ্দীপকে বাংলাদেশের পোশাক শিল্প গড়ে ওঠার পেছনে কোন পরিবেশের প্রভাব আছে। আচ্ছা, ধরো এই দেশের জনশক্তি সস্তা শ্রমিকের উপর নির্ভর করে বেড়ে উঠেছে পোশাক শিল্প। আচ্ছা, আর কিছু পড়া লাগবে না, আমরা একটা জিনিস পেয়ে গেছি, সস্তা শ্রমিকের উপর বেড়ে উঠছে। তাহলে এটা কি হবে? অর্থনৈতিক পরিবেশের এখানে প্রভাব পড়বে। অর্থনৈতিক পরিবেশ। কেন অর্থনৈতিক পরিবেশ হবে? আমরা কি জানি? আমরা জানি অর্থনৈতিক পরিবেশে তোমার কিছু সাব পয়েন্ট আছে বা উপাদান আছে। দক্ষ মানব সম্পদ, জনশক্তি, সঞ্চয়, মূলধন, বিনিয়োগ। হ্যাঁ, এই বিষয়গুলো দিয়ে তোমার অর্থনৈতিক পরিবেশ গঠিত। এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের আরএমজি সেক্টর হচ্ছে তোমার একটা প্রমিনেন্ট সেক্টর। ইনফ্যাক্ট তোমার যে ফরেন কান্ট্রিজ গুলো আছে তারাও অনেক অ্যাট্রাক্টেড আমাদের এই চিপ লেবার ফোর্স কে নিয়ে। আমাদের চিপ লেবার ফোর্স কিন্তু কে নিয়ে এই যে ওমান, হ্যাঁ, তারপরে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে যে ওমান, সৌদি, তারপর তোমার বাহরাইন, ব্রুনাই, এরা কিন্তু কি করে আমাদের সস্তা শ্রমিকগুলো কিন্তু নিয়ে যায়। তারা জানে আমাদের শ্রমিকরা সস্তা, তাদের বেতন কম দিয়ে তাদেরকে বেশি কাজ তারা করায় নিতে পারবে ওই লেভেলের পরিমাণ দিয়ে।
তো এই কারণে দেখা যায় যে আমাদের যেহেতু নিজ দেশেই দেখা যাচ্ছে যে দক্ষ শ্রমিক কিন্তু সস্তায় জনশক্তি পাওয়া যাইতেছে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরটা আরো রান করার পিছনে মেইন কারণ হচ্ছে আমাদের কি সস্তা এবং হচ্ছে কি আমাদের দক্ষ জনশক্তি। সুতরাং বাংলাদেশের পোশাক শিল্প গড়ে ওঠার পিছনে অর্থনৈতিক পরিবেশের কি ভূমিকাটা অনেক আছে। আচ্ছা, ঘ নাম্বারে ছিল কি যে তোমার রাজনৈতিক পরিবেশ দেশের শিল্প উন্নয়নে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা বলার জন্য আমাদের আগে জানতে হবে যে উদ্দীপকে যেটা বলা ছিল, উদ্দীপকে তোমার কি ছিল যে তোমার ইয়ার কথা বলা ছিল, কি জানি বলে গার্মেন্টস ফ্যাক্টরির কথা তোমার বলা ছিল। আর এখানে যেহেতু রাজনৈতিক পরিবেশের কথা বলছে, দ্যাট মিনস আমার এখানে অবশ্যই তোমার দেশের সার্বভৌমত্ব, সরকার, বিরোধী দলের তোমার রুল অফ কন্ডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি বলে স্থিতিশীলতার যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমার কি আলোচনা পর্যালোচনা করতে হয়। ঠিক আছে, পোশাক শিল্পের ক্ষেত্রেও একই বিষয়, শুধু অর্থনৈতিক পরিবেশকে প্রাধান্য দিলেই হবে না। যে আরএমজি সেক্টর যে বাংলাদেশে আছে সেটা কিন্তু অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা, তারপর হচ্ছে তোমার রাজনৈতিক যে পরিবেশের যে স্থিতিশীলতা, এগুলোর কারণেই কিন্তু, এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের কি এই বিজনেসটা, এই ফ্যাক্টরিটা, এই সেক্টরটা তোমার কি রান করতেছে। আচ্ছা, এটা কেন শিল্পের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ? শিল্পের ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ হওয়ার মেইন কারণটা হচ্ছে যে আমাদের জিডিপির তোমার একটা লায়ন শেয়ার, একটা প্রফিট কিন্তু আমাদের এই আরএমজি থ্রুতেই কিন্তু বাংলাদেশ কি করতেছে, ইনকাম করতেছে। এরপর নইলে আসে রেমিটেন্স বা অন্য কিছু। কিন্তু এটা হওয়ার শুধু পিছনে একটাই কারণ না, যে হচ্ছে আমাদের কি সস্তা তোমার এই যে কি বলে জনশক্তি। ঠিক আছে, এটা হওয়ার পিছনে আরেকটা মেইন কারণ হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। হ্যাঁ, এটা বললে তো অনেকে হাসতে পারে যে আমাদের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল কই, ওইটার সাথে আমি যাইতেছি না। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হওয়ার মেইন কারণ হচ্ছে তুমি যখন আরএমজি নিয়ে কাজ করবা, যে সরকারের তোমার বিভিন্ন যে বিধিমালা দেওয়া, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার যে ধরনের কি বলে তোমার সুযোগ সুবিধা প্রদান করা সরকার থেকে, ওই যে উদ্দীপনা দেওয়া, সেইগুলো কিন্তু তোমার রাজনৈতিক পরিবেশের তোমার কিন্তু একটা কি তোমার উপাদান। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে করোনার সময় বাংলাদেশ সরকার কিন্তু একদম ফার্স্ট সময় এর মধ্যে তো অনেকবার উদ্দীপনা দিয়েছেন, যে ইনসেন্টিভ যেটা বলে অনেকবার দিয়েছেন তোমার গার্মেন্টস সেক্টরটাকে। 5,000 কোটি টাকা কিন্তু প্রথম বাংলাদেশ সরকার প্রথম ইনস্টলমেন্টে কিন্তু 5,000 কোটি টাকা কিন্তু এই আরএমজি সেক্টরকে দিয়েছেন। কারণ আমরা জানি আরএমজি সেক্টরের উপর বেস করেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাইতেছে। অন্যান্য অনেক সেক্টর আছে, এটা সত্যি কথা, বাট আরএমজি সেক্টরটা আমাদের কি মেইন সেক্টর। সো এটার কারণে দেখা যায় যে রাজনৈতিক পরিবেশের অনুকূলতা, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তোমার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এগুলোর কারণেই হ্যাঁ তোমার আমাদের যে রাজনৈতিক পরিবেশের অনুকূলতা, ঠিক আছে, এবং অর্থনৈতিক পরিবেশের তোমার যে অনুকূলতা, এই দুই কারণে কি আমাদের বাংলাদেশে এই আরএমজি সেক্টরটা, গার্মেন্টস যেটা, এটা কি তোমার এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখবো 8 নাম্বার কোশ্চেনটা, এটা তোমার দিনাজপুর বোর্ড 2022-এ আসছে। আচ্ছা, যে বণিক সমিতি কাকে বলে? আচ্ছা, বণিক সমিতি কাকে বলে? বণিক সমিতি বলতে বোঝানো হয় যে তোমার আসলে বণিক সমিতি আসলে কি, যে সমবায় সমিতির আরেকটা নাম, একই জিনিস, যে কতিপয় কয়েকজন ব্যক্তি, হ্যাঁ, বা একই শ্রেণী পেশার মানুষ যখন মিলে তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে যখন চুক্তিবদ্ধ হয়ে একটা সমিতি গড়ে তোলে, সেটা হচ্ছে তোমার কি বণিক সমিতি। আচ্ছা, খ নাম্বারে যেটা বলা ছিল, খ নাম্বারে ছিল যে এক মালিকানা ব্যবসা মালিকের দায় অসীম কেন? আচ্ছা, ইজি জিনিস। আচ্ছা, এক মালিকানা ব্যবসাটা কি? সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস। এক মালিকানা ব্যবসাটা আসলে হচ্ছে কি, যে একটা মালিক থাকবে, ঠিক আছে, সেই তোমার লাভ ভোগ করবে, ওই লোকটাই ক্ষতি বহন করবে। ব্যবসায় যদি দায় হয় সেই তা কি করবে, তোমার বহন করবে। ধরো এক মালিকানা ব্যবসায় হইতেছে তোমার কোনো যেহেতু আইন দ্বারা তোমার কিছু তোমার জড়িত নাই, মানে আইনের কোনো এখানে আইন কোনো প্রক্রিয়ার ঝুট ঝামেলা কিচ্ছু নাই। সো এরকম দেখা যায় যে তোমার দায় যদি বেশি হয়, হ্যাঁ, তখন কিন্তু তুমি ব্যাংক থেকে লোন নিতে পারতেছো না, বা বীমা কোম্পানির সাথে তুমি চুক্তি করতে পারতেছো না, বা তোমার যে ক্ষতিপূরণ হয়েছে সেটা কিন্তু তোমার কি কোনো সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছ না। কারণ এক মালিকানা ব্যবসাটা সম্পূর্ণ, আমি যদি বলি, এটা ঘরোয়া টাইপের একটা বিজনেস। কারণ এখানে তুমি কোনো তোমার ঝুট ঝামেলা নাই,
তোমার আইন মামলা মোকদ্দমা এখানে নাই, না আছে তোমার সরকারি তোমার কোনো কিছু সুযোগ সুবিধা নাই, তোমার কোনো ট্রেড লাইসেন্স। এই কারণেই বলা হয় যে দায় যদি হয়, অসীম দায় হোক আর সসীম দায় হোক, এক মালিকানাকেই বহন করতে হয়। লাভও যদি অসীম হয়, লাভ যদি সসীমও হয়, সবগুলোই এক মালিকানা ব্যবসাকেই ভোগ করতে হয়, একক মালিককেই ভোগ করতে হয়। সো এই জন্য বলা হয় যে এক মালিকানা ব্যবসার কি মালিকের দায়টা তোমার অসীম। আচ্ছা, গ নাম্বারটা কি? গ নাম্বারটা বলা আছে যে উদ্দীপকে বর্ণিত আলহাদ জুট মিল সরিষাবাড়িতে প্রতিষ্ঠার ব্যাপারে কোন পরিবেশের ভূমিকা আছে ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকটা আছে যে জামালপুর জেলার সরিষাবাড়ির সাথে একসময় নদীপথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল। অলরাইট, যে তার উপর ভিত্তি করে সরিষাবাড়িতে গড়ে উঠেছিল আলহাদ জুট মিল। একসময় সরিষাবাড়িতে বেশ পাট উৎপাদন হতো। আচ্ছা, তাছাড়াও দেশের অন্যান্য অঞ্চল থেকেও পাট আসতো। প্রতিষ্ঠানটি সরিষাবাড়ির অনেক লোকের কর্মসংস্থান করেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে, কারণ সেকেলের যন্ত্রপাতির কারণে প্রতিষ্ঠানটি বছরের পর বছর প্রচুর লোকসান করতেছিল। এখন বলছে যে উদ্দীপকে বর্ণিত আলহাদ জুট মিল সরিষাবাড়ি প্রতিষ্ঠার ব্যাপারে কোন পরিবেশের ভূমিকা আছে। এটা দেখেই বোঝা যাইতেছে যে কোন পরিবেশের উপাদান আছে। আমি হাইলাইট করে দেই, এখানে আমার প্রাকৃতিক পরিবেশের উপাদান আছে। কেন প্রাকৃতিক পরিবেশের উপাদান আছে? কারণ এলাকাটির সাথে নদীপথে অন্যান্য অঞ্চলের ভালো যোগাযোগ আছে, আবার এলাকার মাটি আবহাওয়া পাট চাষের জন্য অনুকূল ছিল, তাই এখানকার উৎপাদিত পাটও মিলে প্রক্রিয়াজাত করা হতো। ঠিক আছে, আমরা কি জানি প্রাকৃতিক পরিবেশের একটা জিনিস বলতে বলতে মুখস্থ হয়ে গেছে, তোমরাও এটা শুনতে শুনতে তোমাদেরও কানটা পুষে যাবে একদম। এক জিনিস যদি বারবার বলি, যে প্রাকৃতিক পরিবেশটা কি, যে নদী নালা জলবায়ু এগুলো নিয়ে কাজ করে। যদি উদ্দীপকে পাট চাষের কথা বলা আছে, আবার বলা আছে তোমার একটা ভালো নদী পথের সংযোগ আছে, হ্যাঁ, তাই এটা কি তার জন্য অনেক সুবিধা হয়েছে যে প্রক্রিয়াজাত করার যে কাজটা। ঠিক আছে, এছাড়া অন্যান্য এলাকা উৎপাদিত পাট ও মিলে নিয়ে আসা হতো। সো নদীপথটা যেটা প্রাকৃতিক পরিবেশের একটা সাব উপাদান। ঠিক আছে, এটার কারণে কি হয়েছে, তাই অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ করে পাট উৎপাদনের যে একটা অনুকূল প্রক্রিয়া, সেটা আরো কি এক ধাপ এগিয়ে গেল। তাই বলা যায় যে আলহাদ জুট মিল প্রতিষ্ঠায় প্রাকৃতিক পরিবেশের তোমার কি ব্যাপক ভূমিকা রয়েছে। আচ্ছা, ঘ নাম্বারটা কি ছিল? ঘ নাম্বারটা ছিল তোমার আলহাদ জুট মিলসকে কেন লাভজনক প্রতিষ্ঠান রূপান্তরের জন্য পরিবেশের যে উপাদান অধিক কার্যকর। উদ্দীপকের আলোকে তা আমাকে বিশ্লেষণ করতে বলছে, কোন উপাদানটা অনেক কার্যকর এটা আমরা দেখব। আচ্ছা, যে আলহাদ জুট মিলসকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য পরিবেশের প্রযুক্তিগত উপাদান অধিক কার্যকর আমি মনে করি। আচ্ছা, প্রযুক্তিগত উপাদানটা কি? প্রযুক্তিগত উপাদানটা হচ্ছে তোমার হতে পারে যে নতুন মেশিনারিজ নিয়ে আসা জুট মিলে। ঠিক আছে, দক্ষ মানব সম্পদ দ্বারা সেই কি বলে তোমার নতুন মেশিনগুলো পরিচালনা করা। দেন হচ্ছে তোমার যেখানে ম্যানুয়াল অ্যাক্টিভিটিস গুলো ছিল সেগুলোকে ম্যানুয়াল গুলো বাদ দিয়ে কি করা, অটোমেটেড করে তোলা, কম্পিউটারাইজ সিস্টেম করে তোলা, ডেটাবেস মেনটেন করা। ঠিক আছে, জুট মিলে এগুলা করার ফলে কি হবে, হ্যাঁ, এগুলো করার ফলে হচ্ছে তোমার কি প্রযুক্তিগত পরিবেশের উপাদান মিলটিকে আবারও লাভজনক অবস্থায় নিয়ে যেতে পারে বলে আমি মনে করি। এখানে বলা আছে, এই যে দেখো এখানে ওরাও বলছে যে যেমন যে সেকেলের যন্ত্রপাতির কারণে প্রতিষ্ঠানটি বছরের পর বছর লোকসান করে আসছিল, তাই বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। তাই আগের অবস্থা যদি ফিরতে হয় তাহলে কি আমার প্রযুক্তিগত পরিবেশের ভূমিকা রাখতে হবে, নতুন মেশিনারি জানতে হবে। ঠিক আছে, দক্ষ মানব সম্পদ দ্বারা সেই মেশিনারিজকে অপারেট করতে হবে। সেই অপারেশনের পাশাপাশি আমার কি করতে হবে, তোমার অটোমেটেড তোমার যে সিস্টেম সেটা বিল্ড করতে হবে, তাইলেই কি প্রতিষ্ঠানটি আবার আগের অবস্থায় ফেরত যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কুমিল্লা বোর্ডে একটা কোশ্চেন আসছে 2022-এ। ওকে, যে ব্যবসা পরিবেশ কাকে বলে? 6টা পরিবেশের উপাদান আমরা জানি, স্কিপ করব। পরিবেশের বাহ্যিক উপাদানগুলো কেন অনিয়ন্ত্রিত? দেখো কেন অনিয়ন্ত্রিত, যে ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে যেসব পরিবেশের উপাদান ব্যবসায় আছে পরোক্ষভাবে তা বা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে, সেটাই হচ্ছে ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ। বাহ্যিক পরিবেশের মধ্যে আসলে কি জিনিসগুলো আছে যেগুলো চাবিকাঠি প্রতিষ্ঠানের মালিকের হাতে থাকে না। এই উপাদানগুলো বিভিন্ন শক্তির উপর নির্ভর করে, অনেক সময় এর সাথে প্রাকৃতিক পরিবেশও জড়িত থাকে, তাই পরিবেশের বাহ্যিক উপাদানগুলো অনিয়ন্ত্রিত। সাধারণত তোমার 6টা যে পরিবেশ না, 6টা পরিবেশের সবকিছু কিন্তু তোমার মালিকের হাতে থাকবে না। এই যে ধরো প্রাকৃতিক পরিবেশের আবহাওয়া জলবায়ু, হ্যাঁ, তুমি কি এটা নিয়ন্ত্রণ করতে পারবা বা আমি কি এটা নিয়ন্ত্রণ করতে পারবো? অবশ্যই না। ধরো তুমি ওয়েদার দেখেই তুমি মনে করো কি
প্যাসিফিক ওশান থেকে তুমি আটলান্টিক ওশানে তুমি যাবা তোমার পণ্য নিয়ে, জাহাজ ভর্তি তোমার পণ্য, তুমি দেখলা যে তোমার রাডারেও চেক করলা, সবকিছুই তুমি দেখলা, ওয়েদার ম্যাপ দেখলা যে আজকে সানি ওয়েদার সবকিছু, কিন্তু হুট করে দেখা গেল যে ঝড় উঠলো, সুনামি উঠলো, এগুলো কিন্তু তোমার হাতে নেই, এগুলো কিন্তু পরিবেশের বাহ্যিক উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু কি কোনো মানুষ দ্বারা নিয়ন্ত্রিত না। তাই বলা যায় ব্যবসায় যে বাহ্যিক উপাদানগুলো আছে পরিবেশে সেগুলো কি অনিয়ন্ত্রিত। আচ্ছা, তবে গ নম্বরে যেটা বলা আছে, আচ্ছা গ নম্বরে বলছে যে করিমের নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসার কোন পরিবেশ প্রভাব বিস্তার করেছে ব্যাখ্যা করতে বলছে। যে করিম একজন সফল কৃষক, নদীর পাড়ে বাড়ি হয়ে হঠাৎ করে নদী ভাঙ্গনে তার সমস্ত কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। আচ্ছা, সবকিছু হারিয়ে নিঃস্ব করিম কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে নিজ আঙিনায় একটি ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন। ওকে, তিনি স্বপ্ন দেখছেন একদিন আবার তিনি সফল কৃষক হবেন। আচ্ছা, করিম নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসার কোন পরিবেশ প্রভাব ফেলছে? অবশ্যই প্রাকৃতিক পরিবেশ, আবারও প্রাকৃতিক পরিবেশ। কেন? কারণ নদী ভাঙ্গন, নদী ভাঙ্গনের কারণেই ওনার ঘর মানে নদী গর্ভে বিলায় গেছে, নদ নদী, তারপর হচ্ছে ভূমৃত্তিকা, জলবায়ু, এগুলো নিয়েই তো তোমার কি তোমার প্রাকৃতিক পরিবেশ গঠিত। যেহেতু তার কৃষি জমি নদী ভাঙ্গনে চলে গেছে, সবকিছু নিয়ে হারিয়ে ফেলছেন, আজকে পথে বসে গেছেন, তাই নিঃস্ব হওয়ার পেছনে আমি কি বলবো, এই প্রাকৃতিক পরিবেশে একটা নেতিবাচক প্রভাব আছে যেটা কি উনি সম্মুখীন হয়েছেন। আচ্ছা, ঘ নম্বরে যেটা আমরা দেখব যে করিমের গৃহকৃত ঋণ তার ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হয়েছে, তা উদ্দীপকে বিশ্লেষণ করো। আচ্ছা, যেহেতু ঋণের কথা বলছে সেই তো আমাদের একটা জিনিস বলতেই হয়, ঋণটা তোমার কোন পরিবেশের উপাদান? ঋণ হচ্ছে আমাদের ব্যবসা পরিবেশের অর্থনৈতিক একটা পরিবেশ আছে, সেই পরিবেশের উপাদান। যেহেতু নদী গর্ভে তার কৃষি জমি, ঘর, এগুলো সব তোমার চলে গেছে, ভেসে চলে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওনার যেহেতু এখন ইনস্ট্যান্ট ঋণের প্রয়োজন, উনি কার কাছে দ্বারস্থ হতে পারেন? ব্যাংকের কাছে, বিমার কাছে। ঠিক আছে, সো এগুলো তোমাকে কি করবে, তোমাকে একটা সময় পর্যন্ত ঋণ দিবে, এবং যখন তোমার ভালো অবস্থা হবে বা ঋণ পরিশোধের সময় আসবে তুমি কি সুদ সহ টাকাটা ফেরত দিয়ে দিবা। তাহলে এটা যেহেতু একটা তোমার অর্থনৈতিক একটা ইকোনমিক্স রিলেটেড একটা তোমার সাব পয়েন্ট, তাই আমরা বলতে পারি যে উনি যেহেতু এই ঋণ নিয়ে যেহেতু লাভজনক হয়েছেন, মানে আগের অবস্থা উনি ফেরত যেতে পারছেন, সেটা আমি বলতে পারি ওনার অর্থনৈতিক পরিবেশে এখানে কি ইতিবাচক প্রভাব বিস্তার করছে। আচ্ছা, তারপর হচ্ছে পরের প্রশ্নটা দেখো, 10 নম্বর কোশ্চেন, এটা তোমার চট্টগ্রাম বোর্ড 2022-এ আসা, যে ব্যবসায় পরিবেশ কাকে বলে? আবারও রিপিট কোশ্চেন, এটা আমরা পড়ে ফেলছি, স্কিপ করলাম। খ, ব্যবসা উন্নয়নে রাজনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ কেন? এটাও আমরা জানি, এটা আমরা কিন্তু প্রিভিয়াস 2-3টাতে করে আসছি। ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ আমরা জানি, যে অনুকূল না থাকলে কি করতে পারবা না, সঠিকভাবে বিজনেস পরিচালনা করতে পারবা না, যেটা ওই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা উদ্দীপকে আমরা এটা দেখে আসছি। তখন কি করতে হবে, তোমার সব গুটাই টুটাই কিন্তু আয়সা করতে হবে, আর এখানে তোমার মানে কি কিচ্ছু কাজ মানে কার্যাবলী কি করতে পারবা না, পরিচালনা করতে পারবা না। আচ্ছা, তারপর হচ্ছে গ নম্বরে যেটা বলছে যে জনাব আরিফের ব্যবসার সফলতা পরিবেশের কোন উপাদান ভূমিকা সর্বাধিক? আচ্ছা, জনাব আরিফ স্থানীয় তাল, বাঁশ, বেত ও খেজুর গাছের উপর ভিত্তি করে তোমার গ্রাম বাংলা নামে একটি কুটির শিল্প গড়ে তোলেন। খুব ভালো কথা। তার শিল্প উৎপাদিত হাত পাখা, বেতের টুপি, পাটি ও খেলনা সামগ্রীর চাহিদা তোমার দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা, সম্প্রতি তিনি তার পণ্য বিদেশে রপ্তানি করার চিন্তা ভাবনা করছেন, এজন্য ব্যাংক ঋণ ও সরকারি সহযোগিতা তার কি প্রয়োজন। আচ্ছা, বলছে আরিফের ব্যবসা সফল হওয়ার পিছনে কোন উপাদানের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে তোমার যেটা দিছে, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে তোমার পরিচালনা নিয়ন্ত্রণে পারিপার্শ্বিক উপাদান বা শক্তির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলো সমষ্টিকেই তোমার কি ব্যবসায়িক পরিবেশ বলে। আচ্ছা, সেটা হচ্ছে তোমার কি হবে গ নাম্বারটাতে, এটা হবে তোমার প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ, এটা কেন প্রাকৃতিক পরিবেশ হবে? কারণ ওইখানে বলা ছিল আমার উদ্দীপকে বলা ছিল উনি হচ্ছে কুটির শিল্প শুরু করছেন। কুটির শিল্পের জন্য তোমার কি দরকার হয়, তোমার বাঁশ, বেত, খেজুর গাছের পাতা, তাল, এই বিষয়গুলো নিয়ে, এই জিনিসগুলো নিয়ে কি উনি ওনার কুটির শিল্প শুরু করছেন। আর কুটির শিল্প তো আমরা জানি যে কি জিনিস নিয়ে তোমার এইগুলো বানায়, এই যে তোমার মাটির পুতুল, ঠিক আছে, দেন তোমার হচ্ছে
বাঁশের বাঁশি, ঠিক আছে, তারপর বাঁশের তৈরি তোমার আসবাবপত্র, এগুলো কিন্তু তোমার এনভায়রনমেন্ট ইকো ফ্রেন্ডলি একটা জিনিস। সো এগুলোই তোমার কুটির শিল্পের অংশ। আর এগুলো কোত্থেকে আসতেছে? এগুলো আমাদের মানে প্রাকৃতিক পরিবেশ থেকে আসতেছে, গাছপালা থেকে আমরা ইউজ করতে পারতেছি, নদ নদী থেকে আমরা মাছ তুলে খেতে পারতেছি, ঠিক আছে। এই যে আমরা কি প্রাকৃতিক পরিবেশের ব্যবহার করে কি বিজনেস যেহেতু করতে পারতেছি, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে তোমার জনাব আরিফ ইতিবাচক ভাবে তার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব থাকার কারণে উনি কি সফলভাবে কি কুটির শিল্প গড়ে তুলতে পারছেন। আচ্ছা, ঘ নাম্বারটা ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশে তার বাস্তবায়ন কেন তা সাহায্য করতে পারে, ওইটা আর কি, যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে জনাব আরিফকে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশে সহায়তা করবে বলে আমি মনে করি। আচ্ছা, কেন অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশে সহায়তা করবে? মেইন কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু কুটির শিল্পটাকেও কিন্তু অনেক গুরুত্বের সাথে দেখা হয়, ঠিক আছে। যেহেতু উনি কুটির শিল্পে উনি এক ধাপ এগিয়ে গেছেন উদ্দীপকের অনুসারে, সেই তো দেখা গেছে উনি কি ব্যাংক ঋণের ওনার প্রয়োজন হয়েছে। ব্যাংক ঋণ যে বিষয়টা বা টাকার যে বিষয়টা আলাদা, ওইটা কিসের সাথে জড়িত? ওইটা আমার অর্থনৈতিক পরিবেশের সাথে জড়িত। আর অর্থনৈতিক পরিবেশে তোমার মেইন কাজটাই হইতেছে কি দক্ষ মানব সম্পদ দিয়ে তোমার মূলধনটাকে ইউটিলাইজ করা বা টাকাটাকে ইউটিলাইজ করা, যেন তুমি প্রপার ইউটিলাইজ করে তুমি তোমার বিজনেসে কি তা যেন ব্যবহার করতে পারো এবং কি মুনাফা অর্জন করতে পারো। এন্ড সেকেন্ড স্টেজে আসো, রাজনৈতিক পরিবেশের একটা প্রভাব আছে। রাজনৈতিক পরিবেশের একটাই প্রভাব, সেটা কি তোমার রাজনৈতিক অবস্থা, তোমার বিরোধী দল হোক আর আমাদের সরকার হোক, এই দুইটা দলের তোমার যদি স্থিতিশীল, তোমার যদি কোনো ধরনের যদি না থাকে, নিয়ম কানুন যদি না থাকে, তুমি তুমি পরিবেশের ইতিবাচক দিক থাকুক না কেন, এই একটা নেতিবাচক দিকের কারণে কিন্তু বিজনেসটা তোমার কি করা হবে না, কার্যাবলী মানে সবগুলো কি হবে তোমার ব্যাহত হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ব্যাংক ঋণ পেলে তিনি তার ব্যবসা পরিসর, বাড়ি উৎপাদন আরো বাড়াতে পারবেন, আর সরকারি সহায়তার মাধ্যমে তিনি কি বৈদেশিক বাণিজ্যের বিষয়ে ধারণা নিচ্ছেন। যেহেতু রাজনৈতিক পরিবেশে সরকারের পৃষ্ঠপোষকতা তোমার একটা বড় বিষয়, তাই সরকারের পৃষ্ঠপোষকতা পেলে শুধু নিজ দেশেই না, নিজ দেশের মাটি ছাড়িয়ে কি উনি বিদেশের মাটিতেও কি করতে পারবেন, আমাদের কুটির শিল্পটাকে কি উনি মেলে ধরতে পারবেন। তাই আমি মনে করি যে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশে তার নেওয়া যে পরিকল্পনাটা, সেটা কি তার সাহায্য করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা জানবো। 11 নম্বর কোশ্চেন, এটা সিলেট বোর্ড 2022-এ আসা, যে ব্যবসা পরিবেশ কাকে বলে। স্কিপ করব, আমরা এটা পড়ে আসি। ব্যবসা পরিবেশের বাহ্যিক উপাদানগুলো কেন অনিয়ন্ত্রিত, এটা একটু আগে আমরা ডিসকাস করে আসছি, এটাও আমি স্কিপ করলাম, তোমরা জানো। আচ্ছা, আমরা সৃজনশীলটা দেখি, যে নদী তীরবর্তী চাঁদপুর জেলা ইলিশের বাড়ি হিসেবে দেশে বিদেশে পরিচিত। ভালো কথা। আচ্ছা, প্রতি মৌসুমে জেলার প্রধান নদী মেঘনার ঝাঁকে ঝাঁকে তোমার ইলিশ মাছ পড়ে কাদের জালে, তোমার মাঝিদের জালে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় দ্রুত ইলিশ সহজেই তোমার দেশের বিভিন্ন অঞ্চলে এবং কি বিদেশেও রপ্তানি করা যায়। ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ করা গেল এবং পরবর্তীতে জাটকা রোদে নিধন রোধ করা গেলে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। ভালো কথা। তখন বড় ইলিশ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে তোমার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা অসম্ভব হবে। আচ্ছা, উদ্দীপকে চাঁদপুর ইলিশের বাড়ি নামে খ্যাত হওয়ার পেছনে ব্যবসায় কোন পরিবেশের প্রভাব রয়েছে, এটা না বললেও এটা বোঝা যায় এটা কোন পরিবেশের প্রভাব আছে। আর বলছে কি ঘ নম্বরে ইলিশ উৎপাদন আরো বৃদ্ধিতে ব্যবসার কোন পরিবেশের প্রয়োজনীয়তা অপরিহার্য তুমি বলে মনে করো। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ। প্রথমটা কি প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, বাঙালি কিসে বিখ্যাত? বাঙালি হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালি, তাই তো। আর ইলিশ হচ্ছে কি আমাদের তোমার জাতীয় মাছ। সো এখানে উদ্দীপকে যেটা বলা ছিল যে তোমার চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়, ঠিক আছে। তো এইটার পিছনে কোন পরিবেশের উপাদানটা অনেক তোমার এখানে প্রভাব বিস্তার করছে, এটা না বললেও বোঝা যায় সেটা কি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, নদ নদী, জলবায়ু, আবহাওয়া, এগুলো নিয়েই তো কাজ করে থাকে নাকি, এগুলোই তো এটার উপাদান। তো ইলিশ কোত্থেকে ধরা পড়ে? ইলিশ সমুদ্রের মাছ, কিন্তু ধরা পড়ে কোথায়? নদীতে, মিঠা পানির নদীতে তারা ধরা পড়ে, এটাই তো। তো যেহেতু তোমার নদী থেকে এইমন একটা প্রাকৃতিক সম্পদ আমরা উত্তোলন করতে পারতেছি এবং সেই উত্তোলনের পর সেগুলো আমরা বাজারজাত করে মুনাফা অর্জন করতে পারতেছি, দেশের অর্থনীতিতে তোমার মৎস্য উৎপাদন খাতে আমরা কি আমাদের জিডিপির হারটা বাড়াতে পারতেছি, দেন হচ্ছে আমরা দেশে বিদেশে নিজেদের সুনাম অর্জন করতে পারতেছি। সো এটা আমরা ইজিলি বলতে পারি যে প্রাকৃতিক পরিবেশের ইতিবাচক প্রভাবের কারণে, হ্যাঁ,
এই চাঁদপুর যেটা ইলিশের বাড়ি হিসেবে খ্যাত হয়েছে। আচ্ছা, ঘ নাম্বারে বলা ছিল যে আরো কি কি কারণে তোমার এই ইলিশের যে বাড়ি, এটা নামে যে প্রচলিত যে উদ্দীপকে যেটা আমার দেওয়া আছে সেটা আমরা মেনটেন করতে পারবো। এটা হচ্ছে তোমার জাস্ট একটা উপাদান, ব্যবসা পরিবেশের একটা উপাদান। সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশের উপাদান। কেন? এখানে হাইলাইট করে দিই যে রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে আমি মনে করি। কেন? কারণ হচ্ছে যে তোমার দেশে বিদেশে তোমার যেহেতু সরবরাহ করা হচ্ছে ইলিশটা, কিন্তু প্রজনন মৌসুমে মাছ ধরার কারণে এর উৎপাদনটা বাড়ছে না। ঠিক আছে, এটা কিন্তু উদ্দীপকে আমার বলা ছিল। এইখানে রাজনৈতিক পরিবেশের সবচেয়ে আমার যে স্ট্রং একটা বডি, এটা হচ্ছে আমার সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের দেওয়া প্রণোদনা এবং সরকারের দেওয়া তোমার কি নীতিমালা নির্দেশনা। সরকারের দেওয়া নীতিমালা নির্দেশনা যদি এখানে ফলো যদি করা হয়, তাহলে হচ্ছে তোমার এই যে ইলিশের প্রজনন যে মৌসুমটা থাকবে, যখন ইলিশ ডিম পারবে, ইলিশের যেই মানে বাচ্চাটা হবে, হ্যাঁ, এই জাটকে ইলিশ যেটা, হ্যাঁ, আমরা যদি ধরে ফেলি তখন কিন্তু আমাদের সম্ভাবনার হারটা কিন্তু কমে যাবে। এই যে তোমার মনে করো কি বলে ইলিশের বাড়ি চাঁদপুর, সেই জিনিসটা থাকবে না, বিদেশে আমরা রপ্তানি করতে পারতেছি না, আমাদের মৎস্য খাতের জিডিপির হার এখানে আমরা কমাই ফেলতেছি। সো এখানে রাজনৈতিক পরিবেশ যদি স্ট্রংলি যদি এখানে তোমার যদি বিহেভ করে, স্ট্রংলি হ্যান্ডেল করে এই কাজটা এখানে, তাহলে কি হবে? সহজেই জাটকা আমরা রোধে ভূমিকা রাখতে পারবে এবং পাশাপাশি আমাদের যে দেশের মাটি সহ বিদেশের মাটিতে যেটা, সেটা কি করতে পারবো আমরা, যে চাঁদপুরের ইলিশ, হ্যাঁ, সেটা আমরা কি ইজিলি তা বজায় রাখতে পারবো। ইলিশের বাড়ি চাঁদপুর, যেটাই বলো না কেন, যাদের বাড়ি এটা, যেখানে চাঁদপুর তোমরা আসো, অনেক তোমরা হ্যাপি। তারপর হইতেছে কি বলে সম্মানজনক একটা জায়গা, পুরো দেশে বিদেশে একদম ছড়ানো। আচ্ছা, যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022 এর একটা কোশ্চেন, যে সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে? সাংস্কৃতিক পরিবেশ আমরা অলরেডি জেনে আসছি, যেটা কি, যে শিক্ষা, সংস্কৃতি, ধ্যান ধারণা, চিন্তা ধারণার মাধ্যমে একটা দেশের যে জনগণ বা গ্রুপ অফ পিপলের যে ধরনের কার্যাবলী প্রভাবিত করে, সেটাই হচ্ছে কি, বা নতুন সংস্কৃতি গড়ে ওঠে, সেটাই হচ্ছে কি সাংস্কৃতিক পরিবেশ। ওকে, প্রযুক্তিগত পরিবেশ তোমার দেশের উন্নয়নে অপরিহার্য কেন? আচ্ছা, প্রযুক্তিগত পরিবেশটা উন্নয়নে অপরিহার্য কারণ তোমার এখানে হচ্ছে কেন, যে পণ্য ও সেবা উৎপাদন উন্নত মান তা নিশ্চিত করা যায়। বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কারণে উৎপাদনের নতুন কলাকৌশল উদ্ভাবন হয়, এতে ব্যবসার জন্য নতুন ক্ষেত্র তৈরি করা যায়। তাই যে কোনো দেশের আর্থসামাজিক ক্ষেত্রে দ্রুত সফলতা পেতে প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন কি তোমার অপরিহার্য। ঠিক আছে। আচ্ছা, গ নাম্বারটা আমরা দেখবো, ছোট একটা উদ্দীপক। আচ্ছা, জনাব মুহিবের শ্রীমঙ্গলে একটি চা বাগান আছে। ওকে, যে গত বছর খরার কারণে চায়ের উৎপাদন কমে যায়, ফলে তিনি লোকসানের সম্মুখীন হন। আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন এবং নতুন উদ্যমে চায়ের আবাদ করার সিদ্ধান্ত নেন। আচ্ছা, বলছে চা উৎপাদন কমে যাওয়ার জন্য পরিবেশের কোন উপাদান দায়ী? না বললে এটা জানো, এটা অলরেডি, তারপরে বলবো না। জনাব মুহিব মূলত পরিবেশের কোন উপাদানের ভিত্তিতে নতুন উদ্যমে আবার চা আবাদের সিদ্ধান্ত নেন? আচ্ছা, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রথমটা কেন প্রাকৃতিক পরিবেশ? যে শ্রীমঙ্গল, ঠিক আছে, শ্রীমঙ্গল আমাদের সিলেটের একটা অঞ্চল, ঠিক আছে, এটা কি খুব সবুজ, হ্যাঁ, সবুজে ভরা, সবুজে ঘেরা, নাকি খুব সুন্দর একটা এরিয়া। তো এটা কি সিলেটবাসী কি চায়ের জন্য বিখ্যাত। তোমরা যারা এই ভিডিওটা দেখবা, এটা হচ্ছে তোমাদের সিলেটবাসীর জন্য একটা খুব একটা ইন্টারেস্টিং একটা তোমাদের সময়, যে তোমাদের জেলার নাম এখানে বলা হয়েছে। খুবই একটা কিসের জেলা? এটা সমৃদ্ধশালী একটা জেলা, সারা দেশে তোমার চা রপ্তানি, চা 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 কি বিক্রি, এবার দেশের বাইরেও রপ্তানি, প্লাস হচ্ছে ইলিশ, যারা চাঁদপুরের মানুষ এখানেও তারা থাকবে। 2 ডিস্ট্রিক্ট আছে এই ভিডিওতে। বাহ। আচ্ছা, যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে কি তোমার জনাব মুহিবের শ্রীমঙ্গলে একটা চা বাগান আছে। ঠিক আছে, চা বাগান। তো চা বাগানের জন্য সবচেয়ে তোমার ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কি, যেহেতু এটা শ্রীমঙ্গল অবস্থিত, এটা কোন পরিবেশ উপাদানের মধ্যে তোমার প্রভাব বিস্তার করতেছে? অবশ্যই প্রাকৃতিক পরিবেশ উপাদান। কেন? কারণ হচ্ছে তোমার যেখানে গত বছর হঠাৎ খরা দেখা দেয়, সাধারণত কিন্তু তোমার এই সিলেট অঞ্চল, হ্যাঁ, বা যেগুলো অনেক সবুজ অঞ্চল, হ্যাঁ, বৃষ্টি হয়, যেখানে সাধারণত বৃষ্টি হয়, ওখানে যে খরা দেখা দেয়, তো ওইখানে তোমার যে ধরনের তোমার ফসল আদি জন্মায়
বা সৃষ্টি হয় সেগুলো কিন্তু ব্যাহত হয়, তখন কিন্তু ওই এলাকার যে কৃষি অবস্থা সেটাও কিন্তু ব্যাহত হয়। ঠিক আছে, তাই এখানে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটা নেতিবাচক প্রভাবের কারণে তোমার জনাব মুহিবের চা উৎপাদনটা ব্যাহত হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঘ নাম্বার আমরা যেটা দেখব, ঘ নাম্বারটা হচ্ছে কি তোমার, যে কোন পরিবেশ উপাদানের ভিত্তিতে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু তোমার কোশ্চেনে বলা ছিল। আচ্ছা, সেটা হচ্ছে তোমার অর্থনৈতিক পরিবেশ। স্বাভাবিক যে উনার যেহেতু উনি একজন চা ব্যবসায়ী বা একজন কৃষক, যেটা বলা ছিল আমার উদ্দীপকে, তো যেহেতু তোমার সিলেটের শ্রীমঙ্গল এরিয়াটা তোমার কি এলাকা, তোমার বৃষ্টিপ্রবণ এলাকা, সেখানে যেহেতু এখন প্রাকৃতিক পরিবেশের বৈরিতার কারণে তোমার এখানে খরা শুরু হয়েছে, তোমার একটা নেতিবাচক প্রভাব পড়তেছে, তো ওই এলাকার যে তোমার যত ধরনের তোমার ফসলি জমি আছে, কৃষক আছে, তারা কিন্তু সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষতির সম্মুখীন কারণে তোমার হচ্ছে তারা এখান থেকে তোমার পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? পরিত্রাণ পাওয়ার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের দ্বারস্থ হওয়া। তারা যদি সঠিক সময়ে তারা যদি ব্যাংক ঋণ বা দক্ষ মানব সম্পদ কাজে লাগানো, সঞ্চয়, বিনিয়োগ, ঠিক আছে, বীমা, এই বিষয়গুলোর সাথে যদি তারা জড়িত হন সঠিক সময়ে, তাহলে কিন্তু তারা তাদের যে লসটা হয়েছে, ক্ষতিটা হয়েছে, তারা কিন্তু এখান থেকে ঠিক মতো কি ঘুরে দাঁড়াতে পারবে। তাই আমরা বলতে পারি যে এই আর্থিক প্রতিষ্ঠানটি ব্যবসায় অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায় যে ব্যবসায় অর্থনৈতিক পরিবেশের উপাদানের প্রভাবে তিনি পুনরায় নতুন উদ্যমে কি করতে পারেন, চা আবাদের সিদ্ধান্ত নিতে পারেন বা নেন। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের চ্যাপ্টার 2 এর। আমরা 1 থেকে 12 পর্যন্ত টেস্ট পেপার যে কোশ্চেন গুলো আছে সলভ করলাম, অ্যানালাইসিস করলাম। আশা করি এতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমাদের সেকেন্ড পার্ট ভিডিওতে আমরা বাকি যে আমাদের কোশ্চেন গুলো থাকবে সেগুলো আমরা কি করব, সলভ এবং অ্যানালাইসিস করব। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।